আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভাইয়া, ওনাকে জানাতে হবে। কোনো দরকার নেই ইলহামকে জানানোর। ইলহাম এখন ব্যস্ত, ওকে টেনশন দেওয়ার প্রয়োজন নেই। সবাই নর্মাল ব্যবহার করবে। হেমন্তী কিছুই বলল না। সে আবার চেয়ারে বসে পড়ল। ফারুক হিয়ার রুমের দিকে চলে গেল। ইলহাম অফিসের কাজ শেষ করে হেডকোয়ার্টারে পৌঁছলো। নিচের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার সামনে নিতেই তার মনে পড়ল হিয়ার কথা। মনটা একদম আনচান করে উঠল। ইলহাম ফোন বের করে হিয়ার নাম্বারে ফোন করলো, কিন্তু কেউই রিসিভ করলো না। ইলহাম 2-3 বার ট্রাই করে ফারুকের নাম্বারে ডায়াল করতেই ফারুক রিসিভ করলো। ইলহাম বলল, তখন থেকে হিয়াকে ফোন করছি, ফোন কেন রিসিভ করছে না? ফারুক গলার স্বর ঠিক করে বলল, হিয়া ঘুমিয়ে পড়েছে, তাই ফোন রিসিভ করতে পারিনি। ওর শরীর ঠিক আছে তো? ইলহামের প্রশ্ন শুনে ফারুকের চোখের কোণে পানি চলে আসলো। ইলহাম ফারুকের কোনো জবাব না পেয়ে আবার বলে উঠল, ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? ইলহামের কথায় ফারুক চোখের পানি মুছে পড়ল। সব ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, কাজে মনোযোগ দাও। ভাইয়া খুব দ্রুত আমার কাজ শেষ হয়ে যাবে, আমি হয়তো কয়েকদিনের মধ্যে চলে আসতে পারবো। আপনি কাউকে বলবেন না, এটা সারপ্রাইজ। চলে এসো ইলহাম, এখানে অনেকেরই তোমার প্রয়োজন। ইলহাম ফারুকের কথা বুঝতে না পেরে বলল, কি বলছেন ভাইয়া? সে কিছু না ইলহাম, তুমি নিশ্চিন্তে থাকো, কেউ কিছু জানবে না। ঠিক আছে। সবাই এখন সকালের জন্য অপেক্ষা করছে। হেমন্তী রেহিনা বেগমকে নিজের কাছে নিয়ে এসেছে, তার বিশ্রামের প্রয়োজন। হেমন্তী চায় নামাজে বসে দোয়া করছে। হিয়ার জন্য দু চোখ থেকে অশ্রু বেয়ে পড়ছে। হিয়ার বাচ্চাটা যাতে ভালো থাকে সেটাই দোয়া করছে। হিয়ার জ্ঞান এখনো পর্যন্ত আসেনি। ডাক্তার বলেছে বেশি দুর্বলতার কারণে তার শরীর ক্লান্ত, তাই সকাল পর্যন্ত দেখতে হবে। হেমন্তী জায়নামাজ থেকে উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 3:30 বাজে। ইলহামের সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে। এই প্রথম সে ইলহামের কাছে মিথ্যা বলেছে। হেমন্তী বিছানায় শুয়ে পড়ল। নানান চিন্তা তার মাথায়। কেন জানি মনটা কু ডাকছে, মাথাটা ভন ভন করছে। ইলহাম স্বপ্নে দেখছে হিয়া একটা সাদা শাড়ি পরে আছে, তার হাত ধরে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা মেয়ে। হঠাৎই সেই মেয়ে বাচ্চাটি হিয়ার হাত ছেড়ে পালিয়ে গেল। হিয়ার হাসি মাখা মুখটা কালো হয়ে গেছে। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে সেই বাচ্চা মেয়েটির পিছনে দৌড়ে যাচ্ছে। এক পর্যায়ে হিয়া সেই মেয়ে বাচ্চাটি সহ হাওয়ায় মিলিয়ে গেল। তখনই ইলহামের ঘুম ভেঙে গেল। সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ঠান্ডার সময়ও সে ঘেমে একাকার। শোয়া থেকে উঠে বসে সে নাক ফুলিয়ে কতক্ষণ শ্বাস নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 8টা বাজে। ফজরের নামাজ শেষ করে সে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এই স্বপ্নটা এসে তার মনটাকে বিচলিত করে ফেলেছে। ইলহাম ফোন হাতে নিয়ে তৎক্ষণাৎ হিয়ার নাম্বারে ডায়াল করলো, কিন্তু এবার ফোন বন্ধ। ইলহামের মনটা আনচান করছে। ইলহাম ফারুককে ফোন করলো। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে ফারুক। নিজেকে সামলাতে তার অনেক কষ্ট হচ্ছে। আজকের দিনটা তার জীবনের অনেক ভারী দিন। হঠাৎ তার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফারুক পকেট থেকে ফোন বের করে দেখলো ইলহামের নামটা জলজল করছে। ফারুক ভ্রু কুঁচকে ফোন রিসিভ করে কানে দিতেই উদ্বিগ্ন কণ্ঠে ইলহাম বলে উঠল, কখন থেকে হিয়াকে ফোন করছি, ফোন কেন রিসিভ করছে না? ফারুক কি বলবে বুঝতে পারছে না, তার মাথাটা ভার হয়ে আছে। ফারুক কিছুক্ষণ চুপ থেকে বলল, হিয়া শুয়ে আছে, ওর শরীরটা ভালো লাগছে না তাই। ফারুকের কথা শুনে ইলহাম ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে হিয়ার? মাথাটা ওর ব্যথা, তাই শুয়ে আছে। ফারুকের কথাই ইলহামের মনটা শান্ত হচ্ছে না। মনে হচ্ছে বড় কিছু হয়ে গেছে। এই অশান্ত মনটাকে কিভাবে শান্ত করবে তার দিকে খুঁজে পাচ্ছে না। ইলহাম বলল, আমি ভিডিও কল করছি, আপনি একটু হিয়াকে দেখান তাহলেই হবে। ফারুক কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে নার্স বলে উঠল। অসাবধানতায় ফোনটাই স্পিকারে দেওয়া ছিল। ইলহাম সবটা কথা শুনে বলে উঠল, কে হাসপাতালে ভর্তি? আপনারা কি লুকাচ্ছেন আমার থেকে? আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন করছি।
বলেই সে ফোন রেখে দৌড়ে চলে গেল হিয়ার কেবিনে। ইলহাম কান থেকে ফোন নামিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। ইলহামের কেন জানি মনে হচ্ছে হিয়ার কিছু হয়েছে। সে হেমন্তীকে ফোন দেওয়ার সিদ্ধান্ত নিল। তখনই তার ফোনে অফিস কলিগের ফোন চলে আসলো। ইলহাম বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো। হেমন্তী সকালের নাস্তা টিফিন বক্সে নিয়ে বের হয়ে পড়েছে হাসপাতালের উদ্দেশ্যে। ফারুক কিছুক্ষণ আগে ফোন দিয়ে জানিয়েছে হিয়ার জ্ঞান ফিরেছে। সবাই হেমন্তীর সাথে হাসপাতালে আসতে চেয়েছিল, হেমন্তী মানা করেছে। হিয়ার এখন বিশ্রামের প্রয়োজন। সবাই সেখানে থাকলে হিয়া আরাম করতে পারবে না। হেমন্তী হাসপাতালে পৌঁছে সোজা হিয়ার কেবিনে চলে গেল। সেখানে গিয়ে দেখলো ফারুক হিয়াকে স্যুপ খাইয়ে দিচ্ছে। হেমন্তী দরজায় টোকা দিতে হিয়ার নজর পড়ল হেমন্তীর উপর। হিয়া হাসি মুখে বলল, হেমন্তী ভেতরে আসো। ফারুক পিছন ফিরে হেমন্তীকে দেখে বলল, নাস্তা করেছ হেমন্তী? না ভাইয়া, ভেবেছিলাম যে তিনজন একসাথে নাস্তা করব, তাই তো টিফিন বক্সে নাস্তা নিয়ে এসেছি। বেশ করেছো, যাও টেবিলে নাস্তা সাজিয়ে দুজন খেয়ে নাও। ফারুক হেমন্তীর হাত থেকে টিফিন বক্সটা নিয়ে টেবিলে চলে গেল। হেমন্তী হিয়ার হাত ধরে তার পাশে বসে পড়ল। কেমন লাগছে আপু? ভালোই লাগছে। আর জানো, আমার বেবিও একদম ভালো আছে। হিয়ার কথা শুনে হেমন্তী একবার ফারুকের দিকে তাকালো। ফারুক চোখের ইশারায় না বলল। হেমন্তী মুচকি হেসে বলল, বাবু একদম ফিট তো থাকবেই, তার মা যে অনেক সাহসী তাই। ইলহামকে কিছু জানিয়েছো নাকি? জানানোর কোনো প্রয়োজন নেই, শুধু শুধু টেনশন করবে। হিয়ার কথা শুনে ইলহামের ফোনের কথা মনে পড়ল ফারুকের। সে হেমন্তীকে বলল, আমি একটু বাহিরে যাচ্ছি হেমন্তী, হেয়ার খেয়াল রেখো, আমি এখনই এসে পড়বো। হেমন্তী মাথা দোলালো। ফারুক কেবিনের বাহিরে গিয়ে ফোন বের করে ইলহামকে ফোন করলো। ইলহাম অফিসের কলিগের সাথে কথা শেষ করে অফিসের ফাইল চেক করতে লাগলো। তখনই তার ফোন বেজে উঠল। ইলহাম ফারুকের নাম ফোনের স্ক্রিনে দেখে সে তড়িঘড়ি করে ফোন রিসিভ করেই জিজ্ঞেস করলো, ভাইয়া সত্যি বলবেন হিয়া ঠিক আছে তো? ফারুক আমতা আমতা করে বলল, আরে হিয়া ঠিক আছে, আমি হাসপাতালে এসেছি কারণ আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে নিয়ে হাসপাতালে আছি। ইলহাম একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আমি কত টেনশনে ছিলাম জানেন, আজকে স্বপ্নটাও খারাপ দেখেছি। ফারুক মাথার ঘাম মুছে বলল, তুমি কোনো চিন্তা করো না, এখানে সব ঠিক আছে। খুব দ্রুতই বাংলাদেশে ফিরছি আমি। তোমার জন্য অপেক্ষা করছি আমরা। রাখছি ভাইয়া। ঠিক আছে। ইলহাম ফোন রেখে হাসি মুখে অফিসের জন্য তৈরি হতে শুরু করলো। ফারুক ফোন রেখে পিছন ফিরতেই একজন নার্স এসে বলল, আমি আসছি। নার্স চলে যেতেই ফারুক চোখের কোণে জমে থাকা পানিটা মুছে ধীর পায়ে ডাক্তার নাসরিনের কেবিনের দিকে হাঁটা ধরল। হেমন্তী হিয়ার সাথে কথা বলছে। হিয়া পেটে হাত বুলিয়ে বলছে, দেখেছো তোমার মামি তোমাকে কত ভালোবাসে, সকাল সকাল তোমাকে দেখতে চলে এসেছে। হিয়ার এমন মমতাময় কথা শুনে হেমন্তীর চোখটা ছলছল করে উঠল। এই বাচ্চাটাকে ঠিক হতেই হবে, না হলে হিয়া হয়তো নিজেকে সামলাতে পারবে না। হেমন্তী হিয়ার হাতে হাত রেখে বলল, বাবুকে সবাই ভালোবাসে, একবার সে আমার কাছে আসলে তোমাকে দিবই না। দেখবো নে। ফারুক ডাক্তার নাসরিনের সামনে বসে আছে। সে রিপোর্ট চেক করে ফারুকের দিকে তাকিয়ে বলল, আপনাদের ভাগ্য অনেক ভালো ফারুক সাহেব, বেবি ইজ ওকে। আপনি সত্যি বলছেন ডাক্তার? মিথ্যে বলে লাভ নেই। হিয়া এখন থেকে সম্পূর্ণ বেড রেস্টে থাকবে, কোনো কাজ করার চেষ্টাও যাতে সে না করে। আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তার, আমি খেয়াল রাখবো। শারীরিক মানসিক দুদিক দিয়েই ভালো থাকতে হবে, তার জীবনে যাতে সবকিছু পজিটিভ হয় এমন পরিবেশই রাখতে হবে। হিয়াকে কবে বাসায় নিয়ে যেতে পারবো? বিকেলেই নিয়ে যেতে পারবেন। ফারুক রিপোর্টগুলো হাতে নিয়ে ডাক্তার নাসরিনের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ডাক্তার। ডাক্তার নাসরিন মুচকি হাসলেন। ফারুক রিপোর্ট নিয়ে কেবিনের বাহিরে চলে আসলো। সে সোজা চলে গেল হিয়ার কেবিনে। রেহেনা বেগম জায়নামাজে বসে হিয়ার জন্য দুহাত তুলে দোয়া করে আল্লাহর দরবারে শুকরিয়া জানালেন। এরপর জায়নামাজ ছেড়ে উঠে রুমের বাহিরে আসলেন। ইরিনা বেগম তাকে দেখে বললেন, আপা এখন তো কিছু খেয়ে নিন। এখন খেতে পারবো আপা,
আমার বৌমা একদম ঠিক আছে। বসেন টেবিলে। হেমন্তের ফোন এসেছিল, বিকেলে চলে আসবে হিয়া। অনেক ভালো লাগছে আপা। আপা, আমি বলছি কি, হিয়া আর আপনারা এই কয়েকদিন এ বাসায় থেকে যান, এটাই উত্তম হবে। আপনারা অনেক ভালো মানুষ, আমাদের জন্য অনেক করেছেন। আপনি এসব কি বলেন? আমরা তো একই পরিবার, আপনাদের পাশে থাকা আমাদের দায়িত্ব। রেহেনা বেগম চোখ মুছে বললেন, ঠিক আছে আপা, আমরা এখানেই থাকবো। ইলহাম অফিস থেকে অনেক বড় সুখবর পেয়েছে। আর মাত্র 3 দিন পর সে চলে যাবে। নিজ দেশে প্রজেক্টটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। সময়ের আগে সে সব শেষ করে দিয়েছে। আজ শুধু তাকে একবার ফ্যাক্টরিতে গিয়ে ঘুরে আসতে হবে। সেখানে চেক করে আসলেই তার কাজ সম্পন্ন। 3 দিন সে শুধু শপিং করবে আর টিকিটের ব্যবস্থাও করা হয়ে যাবে। ইলহাম ভেবেছে সবাইকে সারপ্রাইজ দিবে, তাই কাউকে না জানিয়ে সে পাড়ি দিবে তার চিরচেনা স্থানে, তার আপনজনদের মাঝে। বিকেলে হিয়াকে নিয়ে হেমন্তীদের বাসায় উপস্থিত হলো ফারুক। হিয়ার জন্য হেমন্তী নিজের রুম পরিষ্কার করে দিয়েছে। হেমন্তী হিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, আপু, কোনো কাজ তুমি করবে না, আমি যাতে না দেখি তোমাকে বিছানা থেকে উঠতে। আবারও এসব শুরু হয়ে গেল। আমার এভাবে শুয়ে থাকতে ভালো লাগে না। থাকতে হবে, এখন তোমাকে রেস্ট নিতে হবে। ফারুক রুমে প্রবেশ করেই হিয়াকে বলল, আমি বাসায় গিয়ে আসছি, আমার কাপড়গুলো নিয়ে আসছি। শ্বশুর বাড়িতে থাকার প্ল্যানিং শুরু হয়ে গেছে? ফারুক হেসে বলল। শালা শ্বশুর বাড়িতে থাকার প্ল্যানিং করছি। ফারুকের কথা শুনে হিয়া আর হেমন্তী দুজনেই হেসে উঠল। হেমন্তী ও তার পরিবার হিয়ার সেবায় কোনো কিছুর কমতি রাখেনি। আজ 3 দিন যাবৎ হিয়া আছে হেমন্তীর বাসায়। আড্ডায় ভালোই কাটছে সময়গুলো। হিয়া তো নিজের বাড়ির মতোই থাকছে। হেমন্তী হিয়ার চুলে তেল দিয়ে দিচ্ছে। হিয়া কমলা খেতে খেতে বলল, ইলহামের সাথে গতকাল কথা হয়েছিল? না আপু, উনি ব্যস্ত, এই কদিন কমই কথা হবে। এত কিসের ব্যস্ততা যে পরিবারের খোঁজ খবর নিতে পারে না? হেমন্তী বুঝতে পারলো হিয়ার ইলহামের কথা মনে পড়ছে, তাই এসব বলছে। হেমন্তী আলতো হেসে বলল, এবার ফোন করলে আচ্ছা মতো বকে দিও। সে আবার বলতে এমন ভাবে বকবো যে একদম সোজা হয়ে যাবে। হেমন্তী হিয়ার চুলে একটা বিনুনি পাকিয়ে দিয়ে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল 5টা বাজে। হেমন্তী হিয়াকে বলল, আপু, আন্টির মেডিসিনের সময় হয়ে গেছে, আমি দিয়ে আসি। ড্রয়ারে মেডিসিনের বক্স আছে, সেখান থেকে নিয়ে যাও। হেমন্তী মুচকি হেসে ড্রয়ার থেকে মেডিসিনের বক্সটা নিয়ে রেহিনা বেগমের কাছে চলে গেল। কেয়া কিছুদিন যাবৎ খেয়াল করছে তার শাশুড়ি রাহিলা খাতুন তার সাথে বেশি কথা বলছে না, সব সময় এড়িয়ে চলছে। এমনকি সে যখন হিয়ার অবস্থার কথা বর্ণনা করলো, তখনও রাহিলা খাতুন ব্যাপারটা অগ্রাহ্য করেছিলেন। কেয়া এক মনে এসব ভেবে যাচ্ছে, তখনই তার ফোন বেজে উঠল। কেয়ার ধ্যান ভাঙল। সে ফোনের দিকে তাকিয়ে দেখলো তানভীর ফোন করেছে। কেয়া ফোন রিসিভ করতেই তানভীর বলে উঠল, কেয়া, আমাদের এয়ারপোর্টে যেতে হবে। কেয়া অবাক হয়ে গেল তানভীরের কথা শুনে। কেয়া নিজেকে সামলে বলল, এয়ারপোর্টে কেন যেতে হবে? ইলহাম ভাই চলে এসেছে। তানভীরের এতটুকু কথা কেয়ার বিষণ্ণ মনটাকে খুশিতে ভরিয়ে দিল। কেয়া বসা থেকে দাঁড়িয়ে বলল, আপনি এসব কি বলছেন? ইলহাম ভাই এত তাড়াতাড়ি চলে এসেছেন? সেসব আমি জানি না, ফারুক ভাই ফোন করেছিল। আর শোনো, হেমন্তী আপুকে কিছুই বলো না, তার জন্য সারপ্রাইজ। এটা আমার জন্য সারপ্রাইজ ছিল, অনেক খুশি লাগছে। রেডি হয়ে মেইন রোডে এসে পড়ো, আমি তোমায় পিক করে নিব। ঠিক আছে। কেয়া ফোন রেখে রেডি হতে চলে গেল। তার বোনসি আজ কত খুশি হবে সেটা তার জানা আছে। কেয়া ভাবলো এই খবরটা রাহিলা খাতুনকে দেওয়া দরকার। তাই সে রাহিলা খাতুনের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিল। রাহিলা খাতুন গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ভিতরে এসো। কেয়া হাসি হাসি মুখ করে ভিতরে প্রবেশ করলো। রাহিলা খাতুন বিছানায় বসে আছেন। কেয়া বলল, মা, ইলহাম ভাইয়া চলে এসেছেন, আমরা তাকে এয়ারপোর্টে নিতে যাচ্ছি। রাহিলা খাতুন বিরক্তিকর চাহনি দিলেন কেয়ার দিকে আর বললেন, আর কত এসব নিয়ে পড়ে থাকবে আমার ছেলেটা? রাহিলা খাতুনের প্রশ্ন শুনে কেয়া অবাক হয়ে বলল, কি বলছেন এসব মা?
রাহিলা খাতুন চেঁচিয়ে বললেন, বিয়ের পর থেকেই দেখছি এই সমস্যা সেই সমস্যা। তোমার বাবাকেও দেখি ইলহামের পরিবারের কিছু হলে দরদ যেন উতলিয়ে পড়ে, অথচ আমার তো একদিনও খবর নিতে আসলো না। এসব কি বলছেন মা? বাবা তো সেদিনও আপনার সাথে দেখা করতে এসেছিলেন। সেই তো, খালি হাতেই চলে এসেছিলেন। কেয়ার এখন কান্না করতে মন চাইছে, কিন্তু নিজেকে সামলে বলল, মা, খাবার টেবিলে রেখে যাচ্ছি, খেয়ে নেবেন। আর ওনাকে আমি এখনই বাসায় আসতে বলছি আপনার সাথে থাকার জন্য। আমি বাবার বাড়ি যাচ্ছি। বলে কেয়া রুম থেকে বের হয়ে তানভীরকে ফোন করলো। তানভীর ফোন রিসিভ করতেই কেয়া বলল, আপনি বাসায় চলে আসেন, মায়ের খেয়াল রাখেন। আমি আমার বাবার বাড়ির খেয়াল রাখতে পারবো, তাই আমি যাচ্ছি সে বাসায়। বলেই খট করে ফোন কেটে দিল। ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে আসলো। তানভীর কিছুই বুঝতে পারলো না কি হয়েছে, তাই সে ফারুকের অফিসের দিকে রওনা দিল। ইলহামকে সে আনতে যাবেই। ইলহাম এয়ারপোর্টের বাহিরে দাঁড়িয়ে আছে। অফ হোয়াইট রঙের সাদা শার্ট আর কালো প্যান্ট তাকে দারুণ মানিয়েছে। পকেট থেকে মোবাইল বের করে ফারুকের নাম্বারে ডায়াল করতে যাবে, তার আগেই পিছন থেকে ফারুক ইলহাম বলে ডাক দিল। ইলহাম হাতের ফোন মুঠোয় নিয়ে ভিড়ের মাঝে ফারুক আর তানভীরকে দেখতে পেল। তাদের সাথে ইলহামের মুখের হাসিটা আরো বেশি চওড়া হলো। ফারুক আর তানভীর ভিড় ঠেলে ইলহামের দিকে চলে আসলো। ইলহাম ফারুককে দেখে তাকে জড়িয়ে ধরলো। ফারুক ইলহামের পিঠে চাপড় মেরে বলল, কেমন আছো ইলহাম? ইলহাম ফারুককে ছেড়ে দিয়ে বলল, অনেক ভালো ভাইয়া। পাশ থেকে তানভীর বলল, ইলহাম ভাই কেমন আছে? ভালো আছি। কেয়া কোথায়? ইলহামের প্রশ্নের জবাব নেই তানভীরের কাছে। সে আমতা আমতা করে বলল, কেয়া তো হেমন্তী আপুর সাথে আছে। ইলহাম ওহ বলে লাগেজে হাত দিয়ে হাঁটা ধরলো গাড়ির দিকে। তারা গাড়িতে উঠে বসলো। ফারুক ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলল। ইলহামের মনের খুশিটা আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। হিয়া আর হেমন্তী কিভাবে রিয়াক্ট করবে তা দেখার জন্য সে অনেক এক্সাইটেড। কেয়ার এমন হঠাৎ আগমনে সবাই অবাক, কিন্তু কেয়ার হাসি মাখা মুখ দেখে আর কেউই কিছু ভাবলো না। হেমন্তী রান্নাঘরে কাজ করছে। কেয়া এসেই ফরমাইশ শুরু করে দিয়েছে, তার নাকি হেমন্তীর হাতের খাবার খেতে মন চাইছে। হেমন্তী সব রান্না নিজ হাতে করেছে। হিয়া আর কেয়া আড্ডা দিচ্ছে। কেয়া নিজেকে খুশি দেখালো, তার মনে অনেক কষ্ট জমে আছে। রাহিলা খাতুনের কথা তাকে আজ বড্ড পোড়াচ্ছে। তার মনে যদি এত কথাই চলছিল, তাহলে একবারও কেন কেয়াকে বলল না? হেমন্তী হাতের সব কাজ শেষ করে যেই না হলরুমে আসলো, তখনই কলিং বেল বেজে উঠল। হেমন্তী কোমরে গোজে রাখা আঁচলটা খুলে এগিয়ে গেল দরজার দিকে। দরজাটা খুলে দিয়ে সে সামনে তাকাতেই দেখতে পেল ফারুক দাঁড়িয়ে আছে, সাথে আছে তানভীর। দুজনকে দেখে হেমন্তী হেসে বলল, আপনারা এসেছেন? খাবার রেডি হয়ে গেছে, ফ্রেশ হয়ে টেবিলে চলে আসেন। তানভীর আর ফারুক ভিতরে এসে পড়ল। কেয়া তানভীরকে দেখে একটু অবাক হলো। হেমন্তী দরজা বন্ধ করতে যাবে, তখনই চিরচেনা শটটা তার কানে চলে আসলো। ইলহাম বলল, আমাকে কি বাসার ভিতরে ঢুকতে দিবে না? হেমন্তীর পুরো পৃথিবীটা থেমে গেল। চোখ দুটো সে উপরে তুলতে পারছে না, কেন জানি সকল লজ্জা তাকে ঘিরে ধরেছে। হিয়া ইলহামকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। হিয়া হেমন্তীকে পাশ কাটিয়ে ইলহামকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস ভাই? তুই হঠাৎ করে কিভাবে চলে আসলে? 2 মাস তো হয়নি। হেমন্তী এখনো চুপ হয়ে আছে। সে মাথা নিচু করে আছে। তার মন বলছে ছুটে গিয়ে ইলহামের বুকে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু লজ্জা যে তাকে আড়ষ্ট করছে বারবার। আবার অভিমানও কাজ করছে, কেন তাকে বলেনি আজকে ইলহাম চলে আসবে। ইলহাম হিয়ার দিকে তাকিয়ে বলল, ভিতরে তো আসতে দে। হিয়া সরে গেল। ইলহাম বাসায় ঢুকে সোফায় বসে পড়ল। ইমরান খান, ইরিনা বেগম, রেহিনা বেগম রুম থেকে বের হয়ে ইলহামকে দেখে অবাক হয়ে গেলেন। ইলহাম সবার সাথে কুশলাদি করছে, আর চোখে হেমন্তীকে দেখছে। হেমন্তী দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে, শাড়ির আঁচল আঙ্গুল দিয়ে পেঁচাচ্ছে। ইলহাম বলল, এক গ্লাস পানি পেলে ভালো হতো। হেমন্তী তবুও সেখানে ঠাই দাঁড়িয়ে রইল। কেয়া ইলহামকে পানি এনে দিল। ইলহাম বলল, এতদিন পর ফিরে আসলাম, কি অবহেলা পাওয়ার জন্য?
ইলহামের কথা শুনে হেমন্তীর বুকটা ধক করে উঠল, কিন্তু তবুও সে চোখ তুলে তাকানোর সাহস পেল না। ইমরান খান ইলহামের কথা শুনে বললেন, এইভাবে বলো না বাবা, আমরা যদি জানতাম তাহলে তোমার জন্য অনেক আয়োজন করতাম। আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না, ইলহাম মজা করছে। ইলহাম সোফা ছেড়ে দাঁড়িয়ে বলল, আমি রুমে যাচ্ছি শাওয়ার নিতে। বলেই সে গটগট করে রুমের দিকে চলে গেল। হেমন্তী চোখ তুলে ইলহামের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কেয়া হেমন্তীর পাশে দাঁড়িয়ে বলল, আপু দুলাভাইয়ের কাছে যাও, দেখো তার কি কি লাগবে। হেমন্তী শুকনো ঢোক গিলে বলল, আমার এখানে কাজ আছে। কেয়া চোখ গরম করে তাকাতেই হেমন্তী বলল, যাচ্ছি। হেমন্তী ধীর পায়ে রুমের দিকে চলে গেল। ইলহাম রুমে এসে রাগে ফুঁসতে ফুঁসতে ওয়াশরুমে চলে গেল। ঝর্ণা ছেড়ে সেটার নিচে দাঁড়িয়ে পড়ল। ইলহামের পুরো শরীরে পানি পড়ছে। সে ভাবছে যার জন্য এসেছে সেই তাকে ইগনোর করছে। ভেবেছিল হেমন্তী তাকে দেখে খুশিতে জড়িয়ে ধরবে, কান্না করবে, তার কাজল লেপটে যাবে চোখে, কিন্তু সেরকম কিছুই হলো না। হেমন্তী ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে কাপা কাপা গলায় বলল, আপনার টাওয়াল। ভিতর থেকে কোনো জবাব আসলো না। হেমন্তী একটু অবাক হলো। সে আবার দরজায় টোকা দিতে যাবে, তখনই ইলহাম তার হাত ধরে টেনে ভিতরে নিয়ে আসলো। এরপর দরজা লক করে হেমন্তীকে নিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে পড়ল। হেমন্তীর দুই সাইডে হাত রেখে বলল, মনে পড়েছে আমার কথা আপনার? হেমন্তী চোখ বন্ধ করে আছে। ঝর্ণার পানি তার শরীরকে ভিজিয়ে তুলছে। চোখে মুখে পানির আবরণ। হেমন্তীকে দেখতে অনেক মোহনীয় লাগছে, কিন্তু ইলহাম নিজের মনকে আরো শক্ত করে দাঁত কিরিমিরি করে বলল, তোমার মুখের বুলি কখন ফুটবে হেমন্তী? আমার মৃত্যুর পর? ইলহামের কথা শ্রবণ হতেই হেমন্তী চোখ খুলে তাকালো। ইলহামের মৃত্যু কথাটি শুনে তার বুকে চিনচিন ব্যথা শুরু হলো। হেমন্তী মনে মনে বলছে, 2 মাসের দূরত্ব আমাকে এত পুড়িয়েছে, আপনার থেকে আর দূরে থাকতে পারবো না। আর আপনার মৃত্যু হওয়ার আগে যাতে আমার মৃত্যু হয়। মনের কথা মনে রয়ে গেলেও মুখ ফুটে কিছুই বলল না হেমন্তী। ইলহাম হেমন্তীর দুহাত দেওয়ালের সাথে চেপে ধরে বলল, ভালোবাসো না মানছি, এর জন্য কি মানবতাও ভুলে যাবে? আমি কত দ্রুত কাজ শেষ করে এসেছি শুধুমাত্র তোমার জন্য। কিভাবে কেটেছে তোমাকে ছাড়া এই কয়েকদিন তুমি জানতে চাও? এতটা অবহেলা না করলেও পারো তুমি হেমন্তী। ইলহামের বলা প্রতিটি কথা হেমন্তীর বুকে ব্যথা তৈরি করছে, অসহ্য ব্যথা করছে। ইলহাম হেমন্তীর হাতটা ঢিল করতেই হেমন্তী ইলহামকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। হেমন্তীর এমন কাজে ইলহাম একটু অবাক হলো। সে কি করবে বুঝে উঠতে পারছে না। হেমন্তী বলল, আপনার কি মনে হয় আমি খুব ভালো ছিলাম? আমার বুকে যে কতটা কষ্ট জমে আছে তা কি আপনি জানেন? মনকে শুধু সান্ত্বনা দিয়েছি আপনি আসবেন, এই হেমন্তীকে বাহু জোরে আবদ্ধ করে রাখবেন। হেমন্তীর বলা কথা কর্ণকুহরে পৌঁছতেই ইলহাম হেমন্তীকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তোমার অপেক্ষায় ছিলাম আমি হেমন্তী, তুমি কখন আমার কাছে আসবে? হেমন্তী কেঁদেই চলছে। ইলহাম হেমন্তীকে সোজা করে দাঁড় করিয়ে তার দুগালে হাত রেখে বলল, আর কাঁদবে না, তোমার কান্না যে আমাকে ধ্বংস করছে বহুবার। বলেই হেমন্তীর ওষ্ঠ জোড়ায় নিজ ওষ্ঠ জোড়া ছুঁয়ে দিল। হেমন্তীর দুচোখ বেয়ে পানি পড়ছে। ইলহাম তা নিজ ওষ্ঠ জোড়া দ্বারা শুষে নিচ্ছে। ইলহাম হেমন্তীর চোখের দিকে তাকিয়ে বলল, অনেক ভালোবাসি তোমায়। হেমন্তী লজ্জা পেয়ে চোখ সরিয়ে ফেলল। ইলহাম মুচকি হেসে হেমন্তীকে কোলে তুলে নিল। দুজনেই ভিজে একাকার হয়ে আছে। হেমন্তী বলল, রুমে গেলে তো ফ্লোর ভিজে যাবে। সারা রাত কি তাহলে এখানেই কাটাবো? আমার কোনো আপত্তি নেই এতে। অসভ্য লোক। তোমার জন্যই। কেয়া রুমে বসে আছে, তানভীর তার পাশে বসে আছে। তানভীর বলল, কি হয়েছে তোমার? আর তুমি যে কিছুদিন থাকবে তাও তো বলোনি। আপনার এখন বাসায় যাওয়া উচিত, মা একা বাসায়। আমার প্রশ্নের জবাব এটা নয় কেয়া। এখানে এসব বিষয়ে কথা না বলি সেটাই ভালো হবে। আর মায়ের মেডিসিন শেষ হয়ে গেছে, কিনে নিয়ে যাবেন। বলেই সে উঠে যেতে নিবে, তখনই তানভীর কেয়ার হাত ধরে পড়ল। শেষবার জিজ্ঞেস করেছি কি হয়েছে। জানেন, একটা কথা সব সময় শুনতাম, কিন্তু কোনোদিন নিজেও সেটা উপলব্ধি করিনি।
তানভীর কেয়ার কথার কিছুই বুঝতে পারল না। কেয়া তানভীরের দিকে ছলো ছলো নয়নে তাকিয়ে বলল, কথাটা হচ্ছে পর কোনোদিন আপন হয়নি। এতটুকু বলেই কেয়া তানভীরের থেকে নিচু হাত ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। দরজা আটকে পানির কল ছেড়ে কান্না করতে লাগলো। তানভীর কেয়ার কোনো কথাই বুঝতে পারল না। তার মাথাটা ভো ভো করছে। সে আর কিছু না বলে রাহিলা খাতুনকে ফোন করে জানিয়ে দিল আজ সে বাসায় আসবে না, বোয়াকে নিয়ে যাতে সে শুয়ে পড়ে। ফোনে কথা শেষ করে বারান্দায় দাঁড়িয়ে পড়ে। তানভীরের মনটা যতটা খুশি ছিল এখন ততটাই খারাপ হয়ে গেছে। হেমন্তী শাড়ি পাল্টে চুলগুলো খোপা করে নিল। ভেজা চুলে বাঁধতে হলো ইলহামের কারণে। এখন বাহিরে গেলে কেয়া মজা নিবে। হেমন্তীর রুম থেকে বের হয়ে দেখলো এরিনা বেগম আর কেয়া টেবিলে খাবার সাজাচ্ছে। হেমন্তী গিয়ে কেয়ার কান টেনে বলল, এই জন্যই তো আমার কাছে এত খাবারের আবদার। উফ আপু, কান ছাড়ো, তোমার জামাইয়ের জন্যই তো এত কিছু করলাম। হেমন্তী কেয়ার কান ছেড়ে দিয়ে গরুর মাংসের বাটিটা হাতে নিয়ে বলল, রাহিলা আন্টি কেন আসলো না? কেয়ার মুখটা ছোট হয়ে গেল। সে বলল, শরীরটা ভালো লাগছে না তাই আসেনি। এরিনা বেগম ব্যস্ত হয়ে বললেন, সে কি, আগে বলবি না? বিআইনের শরীরটা এতটা খারাপ আর তুই এখন বলছিস? আগামীকালই আমরা দেখতে যাবো মা আন্টিকে। অবশ্যই, সে আবার বলতে। এত ব্যস্ত হওয়ার কিছু নেই, কালকে আমি চলে যাচ্ছি না, কিছুদিন থাকবো। এরিনা বেগম রাগ নিয়ে বললেন, শাশুড়ির শরীর ভালো না আর তুই এখানে থাকবি? কালই চলে যাবি, লাগলে আমিও তোর সাথে চলে যাব, কাজের সহায়তা করতে পারবো। ঠিক আছে। টেবিলে সবাই বসে গল্প গুজব করছে। এতদিন পর সবাই একসাথে আবার বসেছে। সবার মুখে একটা হাসি লেগে আছে। হিয়া খাবার তুলে ইলহামকে খাইয়ে দিয়ে বলল, তুই কত শুকিয়ে গেছিস। তোর চোখে কবে মোটা ছিলাম? তোর জন্য হেমন্তেও শুকিয়ে গেছে। ইলহাম আর চোখে হেমন্তীর দিকে তাকিয়ে বলল, সেটা চিন্তা করো না, আমি দেখে নিব সেসব। হেমন্তী চোখ তুলে তাকাতেই ইলহামের সাথে চোখাচোখি হয়ে গেল। হেমন্তী ইলহামের মুখে দুষ্টু হাসি দেখে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। কেয়া বলল, তো দুলাভাই কেমন ছিল থাইল্যান্ড? ঘোরার সময় ততটা পাইনি, কিন্তু হ্যাঁ সুন্দর দেশ। তো আপুকে মিস করেছেন? ইমরান খান আর ইরিনা বেগম কেয়ার প্রশ্নে একটু ইতস্তত বোধ করলো। তাই ইরিনা বেগম বলল, আমরা রুমে যাচ্ছি, তোমরা কথা বলো। তারা চলে যেতেই কেয়া আবার ইলহামকে প্রশ্ন করলো আর বলল, আপুকে মিস করেছেন? তোমাকে বেশি মিস করেছি। সত্যি? আমার একটা মাত্র শালি তুমি, তোমাকে তো বেশি মিস করব। বলেই ইলহাম হাসলো। কেয়া মুখ ফুলিয়ে বলল, হয়েছে বুঝেছি, মজা নিচ্ছেন, প্রশ্ন চেঞ্জ করছেন। কেয়া, তুমি ও যে কি জিজ্ঞেস করছো মিস করেছে কিনা? দেখছই তো সব কাজ শেষ করে এত তাড়াতাড়ি চলে এসেছে। সবার কথা শুনে হেমন্তী লজ্জায় লাল হয়ে গেছে। হিয়া তা দেখে বলল, লজ্জাপতি গাছে নাই কেউ লজ্জায় ডুবে যাচ্ছে। অনেক হয়েছে তোমাদের কথা, এখন ঘুমাতে যাও। হিয়া দুষ্টু হেসে বলল, আজ ভাবছি যে হেমন্তী আমার সাথে ঘুমিয়ে পড়ুক। হিয়ার কথা শুনে ইলহাম মাথা তুলে চোখ বড় বড় করে হিয়ার দিকে তাকিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? হিয়া ইলহামের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বলল, মাথা খারাপ কেন, একদম ঠিক আছে। আজ আমি আর বাবু হেমন্তীর সাথে রাত কাটাবো, কোনো সমস্যা হেমন্তী? হেমন্তী জোর পূর্বক হেসে বলল, কোনো সমস্যা নেই আপু। ইলহাম হেমন্তীর দিকে তাকিয়ে বলল, আমার সমস্যা আছে আর আমার অনুমতি নিতে হবে। তোর অনুমতি কেন লাগবে? আপু, আজ রাত আমরা সব মেয়েরা একসাথে থাকি, কত মজা হবে। তানভীর অসহায় ভাবে ইলহামের দিকে তাকালো। ইলহাম হেমন্তীর হাত ধরে দাঁড় করিয়ে বলল, তোরা থাক তোদের মজা নিয়ে, আমি চললাম আমার বউকে নিয়ে। বলেই সে হেমন্তীকে নিয়ে রুমে চলে গেল। ইলহামের কাণ্ড কারখানা দেখে সবাই হেসে উঠল। হিয়া বলল, পাগল হয়ে গেছে। ইলহাম হেমন্তীকে রুমে নিয়ে এসে দরজা খট করে বন্ধ করে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, সবটি খারাপ, একটারও মাথায় বুদ্ধি নেই। হেমন্তী ড্যাব ড্যাব করে ইলহামের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি এভাবে আমাকে নিয়ে আসলেন কেন? আপু যদি রাগ করে? ইলহাম হেমন্তীর দিকে তাকিয়ে বলল, রাগ না, ওর মজা লাগছে আমাকে জ্বালিয়ে। কি বলেন এসব? তুমি বুঝবে না ওর প্ল্যান।
এক বাচ্চার মা হবে, তবুও বাচ্চামি স্বভাব গেল না। হেমন্তী মুচকি হেসে বলল, হিয়া আপু মজা করছিল, আপনি শুধু শুধু এতটা প্যানিক হচ্ছেন। ইলহাম কোনো কথা না বলে হেমন্তীর কাছাকাছি দাঁড়িয়ে বলল। তোমাকে অনেক সুন্দর লাগছে। বলেই সে হেমন্তীর খোপা করা চুলগুলো খুলে দিল। ইলহাম চুলগুলোতে হাত বুলিয়ে বলল, এই চুলে কতদিন আমার আনা বেলিফুল পরা হয়নি, তাই না? হেমন্তী চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ইলহাম হেমন্তীকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজল। হেমন্তী এতদিন পর ইলহামের স্পর্শ পেয়ে হালকা কেঁপে কেঁপে উঠছে। ইলহাম হেমন্তীকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিল। হেমন্তী এখনো চোখ বন্ধ করে আছে। ইলহাম হেমন্তীকে বিছানায় শুইয়ে দিয়ে হেমন্তীর বুকে নিচের মাথা রেখে বলল, তুমি কেমন আছো হেমন্তী? আমাকে ছাড়া তোমার দিন কেমন কাটতো? হেমন্তী চোখ খুলে ইলহামের চুলে হাত ডুবিয়ে বলল, আপনি হিনা মন বড় আনচান করতো, আপনাকে ছাড়া কিছুই ভালো লাগতো না। ইলহাম হেমন্তীর বুক থেকে মাথা উঠিয়ে বলল, তোমার এই চোখে যে বহুবার দেখেছি আমি, আমার সর্বনাশ। বলে সে হেমন্তীর কাঁধে মুখ গুজে দিল। হেমন্তী পরম আবেশে চোখ বন্ধ করে সেই অনুভূতিগুলো অনুভব করতে লাগলো। তারা দুজনেই ভালোবাসার অথৈ সমুদ্রে ডুবে যাচ্ছে। এতদিনের বিচ্ছেদের পর দুজন চাতক পাখি নিজ ঠিকানা খুঁজে পেয়েছে। এই রাত শুধু তাদের ভালোবাসার চাদরে ঢেকে যাবে। ইলহাম আঁকড়ে নিয়েছে তার হেমন্তীকে নিজ বাহুডোরে। অনেকদিন পর হেমন্তীর সুমধুর সকাল হলো ইলহামের বাহুডোরে। হেমন্তী ইলহামের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে পড়ল বিছানা থেকে। শাড়ির আঁচল ঠিক করে নিয়ে সোজা চলে গেল ওয়াশরুমে। শাওয়ার নিয়ে বের হয়ে দেখলো ইলহাম ঘুমে বিভোর। তাকে ডিস্টার্ব না করে হেমন্তী আস্তে করে রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। সকালের নাস্তা সেই বানাবে, কিন্তু রান্নাঘরে গিয়ে তার চোখ ছানা বড়া। কেয়া পরোটা বেলছে, তা দেখে হেমন্তী চোখ বড় বড় করে কেয়ার পাশে দাঁড়িয়ে বলল, তুই এত সকালে উঠে পড়েছিস? কেয়া ভ্রু কুঁচকে বলল, কেন? সকালে কি শুধু তোমরাই উঠতে পারো? আমার ওঠা কি নিষেধ? হেমন্তী আলু ভাজি নাড়া দিতে দিতে বলল, বিয়ের পর ভালোই ট্রেনিং হয়ে গেছে। কেয়া পরোটা তাওয়ার দিয়ে বলল, জানো তো আপু, মেয়েদের জীবনই অদ্ভুত, যতই গুছাতে চাও ততই এলোমেলো হয়ে যায়। হেমন্তী কেয়ার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, কি হয়েছে তোর? কেয়া চোখের পানি লুকিয়ে বলল, কি হবে, এখন তো তোমার হওয়ার কথা। লজ্জা শরমের মাথা খেয়েছিস? ওরে বাবা, তোমার জামাই যে হাত ধরে ঘরে নিয়ে যায় তা কি চোখে পড়ে না? হেমন্তী কোমরে হাত দিয়ে বলল। হেমন্তীর কথা শেষ হতেই পেছন থেকে কেউ বলে উঠল। হেমন্তী পেছন ফিরে দেখলো ইলহাম দাঁড়িয়ে আছে, বুকে হাত কুচে দেওয়ালের সাথে হেলান দিয়ে। ইলহামের কথা শুনে কেয়া হো হো করে হেসে উঠল আর বলল, এটা একদম খাঁটি কথা দুলা ভাই। হেমন্তীর রাগে আর লজ্জায় কান লাল হয়ে আছে। ইলহাম বলল, এখনো দেখো তোমার লজ্জায় কত সুন্দর লাগছে। ইলহাম হেমন্তীর পাশ কেটে কেয়ার সাথে দাঁড়িয়ে বলল, শালি সাহেবের কথা মনে পড়ছিল, তাই ঘুম রেখে চলে আসলাম। দেখেছ আপু, দুলা ভাই আমাকে কত ভালোবাসে। হেমন্তী মুখ ভেঙচি কেটে বলল। ইলহাম দুষ্টু হেসে বলল, তাহলে আরেকবার শাওয়ার নিয়ে আসো, শরীর ঠান্ডা হয়ে যাবে। ইলহামের কথায় কেয়া হেসে লুটিয়ে পড়ছে। হেমন্তী একবার কেয়ার দিকে তাকিয়ে চামচ হাত থেকে ফেলে দিয়ে বলল, তোর কাজ তুই একাই কর, আমার কোনো দরকার নেই। বলেই সে গটগট করে রান্নাঘর থেকে বের হয়ে গেল। কেয়া বলল, এই রে দুলা ভাই, আপু কিন্তু রেগে গেছে। ইলহাম মাথা চুলকে বলল, একটু বেশি হয়ে গেছে। তখনই তানভীরের ডাক কেয়া শুনতে পায়, তাই কেয়া ইলহামকে বলল, আমি যাই দুলা ভাই, ওনার হয়তো কিছু লাগবে। কেয়ার কথাই ইলহাম মুচকি হাসে। কেয়া চলে যেতেই ইলহাম বলল, বউকে মানাতে এখন কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। বলেই সে রুমের দিকে ছুটল। রুমে গিয়ে দেখলো হেমন্তী নেই। ইলহাম একটু অবাক হলো। ইলহাম বাহিরে এসে দেখলো বাসার দরজা খোলা। ইলহাম বুঝতে পারলো হেমন্তী ছাদে গিয়েছে। সে আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। হেমন্তী ছাদে দাঁড়িয়ে আছে গাল ফুলিয়ে আর বলছে, আজ সারা দিনেও তার কাছে যাব না, তখনই বুঝতে পারবে আমার কদর। অনেক মজা নিচ্ছিল আমার উপর। ইলহাম ছাদে গিয়ে দেখলো হেমন্তী রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে।
বাতাসে তার শাড়ির আঁচল উঠছে। হেমন্তীকে দেখতে এখন অনেকটাই উপন্যাসের রমণীর মতো লাগছে। সে এখন সত্য যৌবনে পা দিয়েছে, যার উপর পুরো উপন্যাস লিখে ফেললেও অনেক কিছু বাকি রয়ে যাবে। ইলহাম ধীর পায়ে এগিয়ে হেমন্তীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরল। হেমন্তী একটু কেঁপে উঠল। হেমন্তী ইলহামের হাত কোমর থেকে সরানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়েন, এতক্ষণ তো খুব মজা নিচ্ছিলেন, এখন আবার কি হলো? ভুল হয়েছে বউ, আর করব না। ইলহামের মুখে বউ শব্দটা শুনে হেমন্তীর মন জুড়িয়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, এখন ঢং করে কোনো লাভ নেই। হয়েছে তো, ভুল করে ফেলেছি, আর কোনোদিন এরকম করব না। এখন কি হবে এসব বলে? কেয়া সারাক্ষণ এখন মজা নিতে থাকবে। কেয়াকে বলে দিব যাতে আমার বউকে একদম বিরক্ত না করে। হেমন্তী ফিক করে হেসে দিল ইলহামের কথায়। ইলহাম বলল, আহা, কি সুন্দর মধুর ধ্বনি তোমার এই হাসির। এখন অনেক হয়েছে, নিচে চলেন। এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? হবে তো, ছাদ বিলাস হবে। আপনার কথা কিছু বুঝি না অনেক সময়। এত বুঝতে হবে না। কেয়া রুমে গিয়ে তানফিরের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? আজকে তুমি আমার সাথে যাবে। সবাই যাব আজ মাকে দেখতে। তাহলে তো আয়োজন করতে হবে। কোনো দরকার নেই আমার পরিবারের জন্য এত খরচ করার। মা সব তৈরি করে নিয়ে যাবে। এটা শুধু তোমার পরিবার, আমার কিছুই না। আমি তর্ক করতে চাই না। আপনি অফিস থেকে বাসায় চলে যান, আর আমি সবার সাথে চলে আসব। তানভীর আর কিচ্ছু বলল না, শুধু চুপচাপ বিছানায় বসে পড়ল। সবাই একসাথে নাস্তার টেবিলে বসেছে। ইরিনা বেগম বললেন, আমরা কিন্তু বিকেলে কেয়ার বাসায় যাব। জি মা। বাজার করে এনেছি বেয়ানের জন্য, সব রান্না করে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আমি অফিসের জন্য বের হচ্ছি। আমি আর ফারুক ভাইও বের হব। আমাকে অফিসে যেতে হবে, কিছু পেপারস আছে জমা দিতে হবে। ঠিক আছে। ইলহাম, তোমার কি ছুটি শেষ? 15 দিনের ছুটি আছে। আসলে এই পেপারস গুলো দরকার, তাই। ঠিক আছে, বুঝতে পেরেছি। হেমন্তী আর ইরিনা বেগম সকল রান্না নিজ হাতে শেষ করে টিফিনে ভরে নিলেন। রাতের খাবার সবাই কেয়ার বাসায় খাবে। কেয়া রান্নাঘরে উপস্থিত হয়ে বলল, রান্না শেষ হয়েছে মা? হ্যাঁ, সব রান্না শেষ। তুই রেডি হয়ে নে। হেমন্তী, তুই যা, রেডি হয়ে নে। মা, সব প্যাক করা শেষ। আর ফারুক ভাই ফল নিয়ে এসছে, সেগুলোও নিয়ে যেতে হবে। ইলহামও কত খাবার নিয়ে এসেছে, এত সব কিভাবে নিয়ে যাব? সিএনজি করে পাঠিয়ে দাও। তাই করতে হবে। কেয়া মনে মনে বলল, যার জন্য এত কিছু করেছি সে মনে হয় না তোমাদের ততটা সম্মান দিবে। বিকেলে সবাই রওনা হলো কেয়ার বাসার উদ্দেশ্যে। কেয়ার মুখে মলিন হাসি লেগে আছে। কেয়া সিঁড়ি বেয়ে কলিং বেল টিপতেই তানভীর দরজা খুলে দিল। কেয়া একবার তানভীরের দিকে তাকিয়ে বলল, সবাই এসে পড়েছে। কেয়া ভিতরে প্রবেশ করতেই সবাই ভিতরে এসে পড়ল। সোফার ঘরে সবকিছু রেখে তারা সোফায় বসে পড়ল। মানুষের কথার আওয়াজ শুনে রাহিলা খাতুন ঘর থেকে বের হয়ে আসলেন। সবাইকে দেখে সে অবাক হলেন। হেমন্তী সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করল, কেমন আছেন আন্টি এখন? বেয়ান, আপনার এত শরীর অসুস্থ, আমাদের একবার বলতে পারতেন। রাহিলা খাতুনের ব্যবহার হিয়া, ফারুক আর ইলহামের কাছে ভালো ঠেকছে না, তবুও হাসি মুখে তারা কথা চালিয়ে যাচ্ছে। রাহিলা খাতুন মুখ গম্ভীর করে বসে আছেন। সবাই কথা বলছে, হাসি ঠাট্টা করছে, তিনি চুপ করে বসে আছেন। ইরিনা বেগম রাহিলা খাতুনের পাশে বসে তার হাত ধরে বললেন, আপা, আপনার শরীরটা কি বেশি খারাপ লাগছে? রাহিলা খাতুন বিরক্তি নিয়ে বললেন, খারাপ লাগছে না? আপনি বারবার এক কথা কেন বলছেন? আপনি কি চান আমার শরীর খারাপ হয়ে যাক? ইরিনা বেগমের মুখটা চুপসে গেল। কেয়ার এখন কান্না পাচ্ছে। তার মায়ের সাথে তারিফ সামনে কতটা খারাপ ব্যবহার করছে। তানভীর রাহিলা খাতুনের ব্যবহার দেখে অবাক হচ্ছে। তার মা তো কোনোদিন এভাবে কথা বলে না। ইমরান খান গলা পরিষ্কার করে বললেন, কেয়া, হেমন্তী, যাও টেবিলে খাবার দাও, অনেক রাত হয়ে গেছে। ইমরান খানের কথা শুনে রাহিলা খাতুন বললেন, এত সব আয়োজন করা হয়েছে, আপনারা একসাথে না আসলেই পারতেন। আমার ছেলেরও তো চাকরির পয়সা, কত টাকা খরচ হয়ে গেল। রাহিলা খাতুনের কথা শুনে লজ্জায় ইমরান খান মাথা নিচু করে ফেললেন। এসব তো তানভীরের টাকাই হয়নি। রাহিলা খাতুন আরো বললেন, আপনারা এসেছেন ঠিক আছে,
আরো দুজন সাথে করে নিয়ে আসার কোনো প্রয়োজন তো আমি দেখছি না। হিয়া আর ফারুক বুঝতে পারলো কথাটা তাদের বলা হয়েছে। হিয়া মুখে প্রকাশ না করলেও তার ভিতরে অনেক কষ্ট লাগছে। হেমন্তী আর ইলহাম অবাক হয়ে তার কথা শুনছে। হিয়া তো কেঁদেই উঠল। তানভীর নির্বাক হয়ে তাকিয়ে আছে। রাহেলা খাতুন কেয়ার কান্না দেখে বলল, এতে কান্নার কি আছে? যা সত্যি তাই তো বললাম। আসলে কি বলুন তো, এতিম মানুষ এমনই হয়, একটু মাথায় চড়ালে নাচতে শুরু করে। ইলহাম এবার চুপ থাকতে পারল না। সে সোফা ছেড়ে উঠে বলল, বাবা, আমাদের এখন যাওয়া উচিত, এখানকার পরিবেশ খারাপ হয়ে গেছে। হিয়া চোখের পানি মুছে ফারুকের হাত ধরে দাঁড়িয়ে রাহেলা খাতুনের দিকে তাকিয়ে বললেন, আন্টি, আপনার শরীরে খেয়াল রাখবেন, আমাদের বাসায় অবশ্যই যাবেন, আমাদের জন্য দোয়া করবেন। বলেই ফারুক আর হিয়া বের হয়ে গেল। হেমন্তী দৌড়ে তাদের পিছে পিছে চলে গেল। ইলহাম একবার তানভীরের দিকে তাকিয়ে বলল, তানভীর কেয়াকে কিছুদিনের জন্য নিয়ে যাচ্ছি, নিজের আর আন্টির খেয়াল রেখো। বলেই কেয়া ইমরান খান আর ইরিনা বেগমকে নিয়ে বের হয়ে আসলো। ইরিনা বেগম স্তব্ধ হয়ে আছে আজকের ঘটনায়। কেয়া কান্না করছে। বাসা থেকে বের হয়ে সবাই গাড়িতে উঠে বসলো। ইমরান খান হিয়ার হাত ধরে বললেন, মা গো, আমায় মাফ করে দিও, আমি জানতাম না আমার কারণে তুমি এতটা কষ্ট পাবে। বলেই সে কেঁদে ফেললেন। এত বছরে কোনো দিন বাবাকে কাঁদতে দেখেনি হেমন্তী। হিয়া ইমরান খানের হাত ধরে বলল, এসব কি করছেন আপনি? আমার বাবার মতো আপনি, এভাবে মাপ চেয়ে আমাকে ছোট করবেন না। হিয়া ঠিক বলেছে আঙ্কেল, যা হওয়ার হয়ে গেছে এসব ভুলে যান। কেয়া, তুমি কিছুদিন বাবা আর মায়ের সাথে থেকো, এরপর সে বাসায় চলে যেও, এতে পরিবেশটা একটু ঠিক থাকবে। হেমন্তী আজ নিজেদের বাসায় চলে আসলো। হিয়া আর ফারুকও আছে সাথে। হেমন্তী হিয়ার রুমের সামনে এসে বলল, আসতে পারি আপু? হিয়া তার মা বাবার ছবি দেখছিল। হেমন্তীর আওয়াজ শুনে বলল, অবশ্যই আসো। হেমন্তী ঘরে ঢুকে হিয়ার পায়ের কাছে বসে বলল, আপু, তোমার কি মন খারাপ? হিয়া মুচকি হেসে বলল, একদম না আপু, তোমরা অনেক ভালো, তাই মানুষ তোমাদের কথা শুনিয়ে চলে যায়। হেমন্তী, এসব নিয়ে মাথা ঘামাবে না, আমার কোনো কিছু মনে করিনি। হেমন্তী স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে চলো, খাবার দিয়েছি টেবিলে, খাবে? তুমি যাও, আমি আসছি। তানভীরের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে রাহেলা খাতুন। সবার যাওয়ার পরই তানভীর রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছে। রাহেলা খাতুন অনেকক্ষণ ধরে দরজায় টোকা মারছে, তবুও তানভীর দরজা খুলছে না। রাহেলা খাতুন এবার কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমার ছেলেটা না খেয়ে বসে আছে, আর সেই মহারানী চলে গেল দুলা ভাইয়ের সাথে। কি দেখে যে আমি ওই মেয়েটাকে পছন্দ করেছিলাম, আমার কপাল পুড়ল। আমার ছেলেটার সব খেয়ে শেষ করে দিল। আমার ছেলের কি কোনো ভবিষ্যৎ নেই? ওই জামাইরে তো সব দিয়ে দিবে, আমার ছেলের জন্য কি দিবে? রাহেলা খাতুনের এত অশ্রাব্য কথা শুনে তানভীর আর থাকতে পারল না। সে দরজা খুলে রাহেলা খাতুনের কাছে গিয়ে বলল, তুমি এসব কি বলছো মা? যা বলেছি ঠিক বলেছি। না মা, তুমি ঠিক বলনি। আজ এইসব আয়োজনের পিছে আমার 1 টাকাও খরচ হয়নি। তাদের পিছে এখন পর্যন্ত আমি 1 টাকাও খরচ করিনি। ইলহাম ভাই তাদের যে সাহায্য করে, আমি তো তাও করি না, কারণ কে আমাকে মানা করে? ইলহাম ভাইও আমাকে মানা করে। আজ তাদের এতিম বলে খোঁটা দিলে তার আমাকে আপন করে ভাই বোনের ভালোবাসা দিয়েছে। আর আমার শ্বশুরের টাকার কোনো প্রয়োজন ইলহাম ভাই বা আমার নেই, কারণ দুজনই নিজ পায়ে দাঁড়িয়ে আছি। রাহেলা খাতুন বাক্রুদ্ধ হয়ে গেছেন ছেলের কথা শুনে। এতদিন সে একটা কাচের জগতে বসবাস করছিলেন, যা তানভীরের কথাই ভেঙে গেছে। তানভীর আরো বলল, তুমি জানো ফারুক ভাই আমায় 50,000 টাকা দিয়েছে গ্রামের বাসায় ঠিক করার জন্য। এখন আমার হাতে টাকা নেই, তাই আমি চিন্তায় ছিলাম। ফারুক ভাই জানতে পেরে সবার অগোচরে তিনি আমায় 50,000 টাকা দিয়েছে, আর বলছে যাতে কেউ না জানে। আর তুমি তাদের অপমান করলে মা। হিয়াপুর শরীরের অবস্থা তুমি জানো, তার বাচ্চা কতটা রিস্কের মধ্যে আছে। তানভীর, তুই আমার কথাটা শোন। থাক মা, আজ অনেক বলেছ, আসো খেয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়ো। আমি কাল কেয়াকে নিয়ে আসবো। রাহেলা খাতুন কিছু না বলে শাড়ি দিয়ে চোখ মুছে ফেলল।
তিনি বুঝতে পেরেছেন বাইরের মানুষদের কথা শুনে নিজের সংসারে আগুন লাগিয়েছে। কিছুদিন যাবৎ পাশের বাসার এক মহিলার সাথে বেশ ভালোই সখ্যতা গড়ে উঠেছে তার। সেই তাকে এসব বলে মাথাটা নষ্ট করে দিয়েছিল, কিন্তু এর পরিণাম যে এতটা খারাপ হবে তা সে জানতো না। ইলহাম বারান্দায় দাঁড়িয়ে আছে, তার মনটা অনেক খারাপ। কেয়া আর তানভীরের জন্য তার খারাপ লাগছে। একটুখানি ভুলের জন্য আজ কি থেকে কি হয়ে গেল। হেমন্তী রুমে এসে কোথাও ইলহামকে না পেয়ে বারান্দায় চলে গেল। হেমন্তী দেখলো ইলহাম আকাশপানে মুখ করে তাকিয়ে আছে। হেমন্তী ধীর পায়ে ইলহামের পাশে দাঁড়িয়ে বলল, আপনার কি মন খারাপ? ইলহাম দীর্ঘশ্বাস ছেড়ে হেমন্তীর দিকে তাকিয়ে বলল, কেয়া আর তানভীরের জন্য খারাপ লাগছে। আন্টি কেন এমন করলো কিছুই বুঝতে পারছি না। শুনো হেমন্তী, সংসারে যখন বাইরের মানুষ এসে কথা বলে সেই সংসারে আগুন লাগাটাই স্বাভাবিক, কারণ বাইরের মানুষ কানটা ভালো ভরতে পারে। আন্টির উচিত ছিল কেয়ার সাথে সরাসরি কথা বলা। ইগো জিনিসটা সবার মাঝে বিদ্যমান, আন্টি তো আর সবার থেকে ব্যতিক্রম নয়। এখন শুধু একটাই দোয়া, সব যাতে ঠিকঠাক হয়ে যায়। আমিও সেটাই ভাবছি। কেয়া বিছানায় শুয়ে আছে আর কেঁদে কেঁদে বালিশ ভেজাচ্ছে। তার মনে আজ অনেক কষ্ট লেগেছে। নিজের পরিবারকে এভাবে অপমানিত হতে দেখে তার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। কেয়ার ফোনটা বেজে উঠল। কেয়া ফোনটা হাতে নিয়ে দেখলো তানভীরের নামটা স্ক্রিনে দেখা যাচ্ছে। কেয়া চোখ মুছে ফোনটা রিসিভ করতেই তানভীর বলে উঠল, রেগে আছে আমার উপর। তানভীরের কথায় কেয়া ভাঙা কণ্ঠে বলল, রাগ করে থাকলে কি ফোন রিসিভ করতাম? তানভীর নিঃশব্দে হাসলো, এরপর বলল, মায়ের পক্ষ থেকে আমি মাপ চাইছি। আমি কালকে সবার কাছ থেকে মাপ চেয়ে নিব। খেয়েছেন? না। মা খেয়েছে? তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খাইনি। অনেক জোরাজুরি করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার ভালো লাগছে না, ফোন রাখছি। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। কেয়া ফোন রেখে বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। এখন একটা ঘুমের প্রয়োজন। ঘুম দিলে মাথাটা ঠান্ডা লাগবে। ইরিনা বেগম চুপচাপ শুয়ে আছেন চোখ বন্ধ করে, কোনো কথাই তিনি বলছেন না। ইমরান খান তাকে ডেকে বললেন, তুমি কি ঘুমিয়ে গেছো? ইরিনা বেগম চোখ খুলে বললেন, আজকে যেটা হয়েছে তা না হলেও পারতো। ভাগ্যের লেখন কি কেউ পাল্টাতে পারে বলো? আমাদের কি ভুল হয়েছে তাই বুঝতে পারছি না। ভুল কারোরই না, অনেক মানুষের সময় লাগে, বিয়েনেরও সেই সময় লাগে। আর সংসারটা ঠিকঠাক হলেই মনটা ভালো লাগবে। ইমরান খান আর কোনো কথা বললেন না, চুপচাপ শুয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে কেয়া আর ইরিনা বেগম কাজ করছেন। তখনই কলিং বেল বেজে উঠল। কেয়া হাতের কাজ রেখে দরজার সামনে গিয়ে দরজা খুলতেই সামনে থাকা মানুষটিকে দেখে চমকে উঠল। সামনে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, রাহিলা খাতুন। কেয়া তাকে দেখে অবাকের চরম শিখরে পৌঁছে গেছে। রাহিলা খাতুন বললেন, আমাকে ভিতরে আসতে দিবে না? রাহিলা খাতুনের কথা শুনে কেয়ার ধ্যান ভাঙল। দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, আসুন। রাহিলা খাতুন বাসায় প্রবেশ করলো। কেয়া বলল, আপনি বসুন। রাহিলা খাতুন মুখে মলিন হাসি টেনে বললেন, তানভীরকে না জানিয়ে এসে পড়েছি, আসলে ও ঘুমিয়ে আছে তাই। উনি তো টেনশন করবেন। আচ্ছা, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। তখনই ইরিনা বেগম সেখানে উপস্থিত হয়ে রাহিলা খাতুনকে দেখে একবার কেয়ার দিকে তাকালেন। কেয়া তার দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে পৌঁছালো সে এসব কিছুই জানে না। ইরিনা বেগম নিজ দৃষ্টি রাহিলা খাতুনের দিকে করে সালাম দিয়ে বললেন, এত সকালে আমাদের বাসায়? রাহিলা খাতুন একটু অস্বস্তি প্রকাশ করে আমতা আমতা করে বললেন, আসলে অনেক কথা আছে, কিন্তু কোথা থেকে শুরু করব তা বুঝতে পারছি না। ইরিনা বেগম এগিয়ে গিয়ে রাহিলা খাতুনের পাশে বসে বললেন, আপা সহজভাবে আমাকে বুঝিয়ে বলুন, আমি বুঝবো। রাহিলা খাতুন ইরিনা বেগমের হাত ধরে বললেন, আমি জানি গতকাল যেটা করেছি সেটা ক্ষমা চাওয়ার মুখ হয়তো আমার নেই। আমি শুধু আপনাদের না, তানভীর আর কেয়ার মনেও অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন এতটা খারাপ আমি কখনো ছিলাম না। কিছুদিন যাবৎ মাথার ভিতর এসব উল্টোপাল্টা জিনিস ঘুরছিল। বিশেষ করে তানভীর যখন আপনাদের গুণগান করত তখন বেশি খারাপ লাগতো।
এসব বিষয় নিয়ে আমার আলাপ শুরু হয় পাশের বাসার ভাবির সাথে। সেই আমাকে ঠান্ডা করার বদলে আরো আগুন ভরে দিত, তাই গতকাল এসব বলে দিয়েছি। ইরিনা বেগম রাহিলা খাতুনের হাতে হাত রেখে বললেন, আপা, আপনি যদি বাইরের মানুষের সাথে এইসব কথা না বলে কেয়ার সাথে আলোচনা করতেন বা তানভীরকেই জানাতেন, তাহলে আর এসব হতো না। আমাদের জীবনে অনেক কষ্টের সময় পার হয়, সেগুলো একজন বাহিরের মানুষের সাথে না বলে আপন মানুষের সাথে বলতে হয়, কারণ পর কোনোদিনও আপন হয় না। তানভীর আপনাকে অনেক ভালোবাসে, যদি একবার ওকে বলতেন তাহলে হয়তো এসব হতো না। রাহিলা খাতুন মাথা নিচু করে কথাগুলো শুনছেন। আসলেই সে যদি একটু সচেতন হতো তাহলে এসব হতো না। নিজ পরিবারের সাথে তিনি এত খারাপ করেছেন, তাও পরের জন্য। এটা ভাবতেই তার লজ্জা লাগছে। ইরিনা বেগম কেয়াকে উদ্দেশ্য করে বললেন, কেয়া, টেবিলে নাস্তা দাও, আর তানভীরকে ফোন করে বলো আপা কয়েকটা দিন এখানেই থাকবে। আচ্ছা মা। বলেই সে রুমে চলে আসলো। ফোন নিয়ে তানভীরকে ফোন করতেই তানভীর ফোন রিসিভ করে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মাকে পাওয়া যাচ্ছে না কিয়া? কেয়া ফিক করে হেসে দিয়ে বলল, মা আমাদের বাসায়, আর কয়েকটা দিন এখানেই থাকবেন। তানভীর ভ্রু কুঁচকে বলল, আমার কান হয়তো খারাপ হয়ে গেছে, ঠিক শুনতে পাচ্ছি না। আপনার কান একদম ঠিক আছে, আপনি এই বাসায় চলে আসেন। বলেই খট করে ফোন রেখে দিল কেয়া। আর তানভীর ফোন হাতে নিয়ে এখনো অবাক হয়ে দাঁড়িয়ে আছে। হেমন্তী নাস্তা তৈরি করে হিয়া, ফারুক আর ইলহামকে টেবিলে আসতে বলল। সবাই টেবিলে বসে নাস্তা করছে। হিয়া পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলল, ইলহাম, গ্রামের বাড়ি একবার যাওয়া উচিত, কতদিন সেখানে যাই না। ওখানে গিয়ে কি করবি? কি আছে সেখানে? কেউ নেই আমাদের। তুই এই কথাটা বারবার ভুলে যাস। কেউ নেই মানে? ইব্রাহিম চাচা জীবিত আছে ইলহাম, সে আমাদের পরিবারের অংশ, তুই কেন ভুলে যাস? আমি কিছুই ভুলিনি। এই চাচা যে আমাদের ঠকিয়ে গেছে সেটা কিভাবে ভুলে যাস? বাবা তাকে মাফ করে দিয়েছিল ইলহাম, চাচা প্রতিদিন ফোন করে তোকে দেখতে চায়। ইলহাম টেবিলে বাড়ি দিয়ে বলল, আমি মাফ করিনি। আমার এখনো মনে আছে গ্রামের লোকদের ব্যবহার। যখন বাবা তার সেই কুঠি ঘরটার দাবি নিয়ে গিয়েছিল, সেই ঘরটাই বাবার ছোটবেলার স্মৃতি রয়েছে, তাই সে ঘরটা চেয়েছিল। তখন ওই চাচাই আমাদের বাবাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। হেমন্তী আর ফারুক নীরব দর্শক। ফারুক আগে থেকে সব জানলেও হেমন্তী এসব শুনে অবাক হচ্ছে। হিয়া বলল, একবার তুই চল গ্রামে, চাচার অবস্থা বেশি ভালো না, চাচি কালকে রাতেও ফোন করেছে। ইলহাম চুপ করে রইল, কিছুই বলল না। হিয়া ইলহামের হাত ধরে বলল, আমার জন্য চল, শুধু একদিন থেকে চলে আসবো। ইলহাম কিছু না বলে রুমের দিকে পা বাড়ালো। হিয়া তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। হেমন্তী হিয়ার পাশে বসে বলল, আপু, আমি দেখছি এই ব্যাপারটা। হিয়া কিছু না বলে হেমন্তীর গালে হাত রেখে চেয়ার ছেড়ে রুমে চলে গেল। হেমন্তী সব গুছিয়ে নিজ রুমের দিকে পা বাড়ালো। রুমে গিয়ে দেখলো ইলহাম বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। হেমন্তী ধীর পায়ে ইলহামের পাশে বসে পড়ে, তার চুলে হাত ডুবিয়ে বলল, আপুর জন্য এতটুকু তো করতেই পারেন। ইলহাম চোখ ফট করে খুলে বলল, এসব কথা বলবে না, রাগ উঠে যাবে। এত রাগ কেন আপনার? আপু যদি কষ্ট পায় তাহলে তার শরীরটাও খারাপ হয়ে যাবে। ইলহাম এখন চিন্তায় পড়ে গেল। সে ভাবছে হিয়ার শরীরটা এখন ঠিক রাখা প্রয়োজন, তাই সে শোয়া থেকে উঠে বলল, ঠিক আছে, শুধু একদিনের জন্য। হিয়াকে বলে দাও আগামীকাল রওনা দিব, পরশু চলে আসবো। হেমন্তী খুশি হয়ে ইলহামের গাল টেনে বলল, এখনই আপুকে বলে আসছি। বলেই সে রুম থেকে চলে আসলো। ইলহাম মুচকি হেসে আবার শুয়ে পড়ল। হেমন্তী হিয়ার রুমে গিয়ে এই সুখবরটা দিয়ে আসলো। অনেকদিন কোথাও বাহিরে যাওয়া হয় না, তাই হেমন্তীর মনটাও ভালো হয়ে গেল। বিকেলের দিকে কেয়া, তানভীর আর রাহিলা খাতুন রওনা হয়েছে ইলহামদের বাসার উদ্দেশ্যে। ইমরান খানও যেতে চাইছিলেন, কিন্তু ইরিনা বেগম তাকে যেতে বারণ করছেন, কারণ রাহিলা খাতুন হয়তো তার উপস্থিতিতে কথা বলতে পারবে না। বিকেলের সময়, তাই হেমন্তী ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। ইলহাম একটু বাহিরে গেছে, হিয়া ঘুমিয়ে আছে। কলিং বেল বাজতেই হেমন্তী বারান্দা থেকে বের হয়ে রুমের বাহিরে চলে আসলো। দরজার সামনে গিয়ে খট করে দরজা খুলতেই হিয়া তানভীর আর রাহিলা খাতুনকে দেখে অবাক হলো।
কেয়া হেমন্তীকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? ভালো। কেয়া হেমন্তীকে ছেড়ে দিতেই হেমন্তী বলল, আপনারা ভেতরে আসেন। তিনজনই বাসায় প্রবেশ করলো। রাহেলা খাতুন অনেক লজ্জা পাচ্ছেন। হিয়ার ঘুম ভেঙে গেছে কলিং বেলের আওয়াজে। কে এসেছে দেখার জন্য বাহিরে চলে আসলো, আর এসে দেখলো কেয়াদের। তাদের দেখে হিয়া হাসি হাসি মুখ করে বলল, আপনারা কখন আসলেন? হেমন্তী তো বলেনি যে আপনারা আসছেন। আপুও জানতো না। হিয়া সোফায় বসে বলল, তা কেমন আছো তোমরা? হ্যালো, আপনার শরীরটা কেমন আপু? ভালো আছি। রাহিলা খাতুন চুপ করে বসে আছেন। কি বলবেন কিছুই বুঝতে পারছেন না। কেন সে এত জড়তা কাজ করছে কে জানে। হিয়া রাহিলা খাতুনের দিকে তাকিয়ে বলল, আন্টি কেমন আছেন? হিয়ার কথায় সে চমকে উঠল আর বললেন, ভালো আছি মা। হিয়া মুচকি হেসে বলল, হেমন্তী, ইলহামকে ফোন দাও, বলো যে কেয়ারা এসেছে। বলেই হিয়া সোফা ছেড়ে উঠে রুমের দিকে যেতে নিবে। তখনই রাহিলা খাতুন বলে উঠলেন, হিয়া মা, তোমার সাথে কথা আছে আমার। হিয়া রাহিলা খাতুনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি জানি আপনি কি বলবেন। আপনার মাপ চাইতে হবে না। বড়রা ছোটদের কাছে মাপ চাইবে এমন ধারণা নিয়ে বড় হয়নি। না বাবা মা সে শিক্ষা দিয়ে বড় করেছেন। আপনার প্রতি কোনো রাগ আমার নেই। এতটুকু বলে হিয়া হেমন্তীর দিকে তাকিয়ে বলল, আমি একটু তোমার ভাইকে ফোন করে আসছি। বলেই হিয়া রুমে চলে গেল। রাহেলা খাতুন বুঝতে পেরেছেন কোন মানুষগুলোকে সে কষ্ট দিয়েছে, তাই সে মাথা নিচু করে বসে রইলেন। তানভীর মায়ের হাত ধরে তাকে বলল, এই মানুষগুলোর মন অনেক ভালো মা, তোমায় অবশ্যই মাফ করে দিবে। ইলহাম বাসায় এসে যে এমন একটা পরিস্থিতির শিকার হবে তা জানা ছিল না। রাহিলা খাতুন স্বয়ং এসেছেন কেয়া আর তানভীরের সাথে। এটা অনেক আশ্চর্যের ব্যাপার। ইলহামকে দেখে রাহিলা খাতুন অতি নম্রভাবে বললেন, বাবা, আমি ভুল করেছি, তার জন্য ক্ষমা চাইতে এসেছি। আমাকে কি মাফ করা যায়? ইলহাম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আন্টি, আপনি আমাদের গুরুজন, অবশ্যই আমাদের ভুল দেখলে আপনারা শাসন করবেন, কিন্তু যে জিনিসটা হয়নি সেটা না জেনে আপনার এভাবে কথা বলাটা ঠিক হয়নি। আপনার মাপ চাইতে হবে না আন্টি, আপনি আমাদের পরিবারের সদস্য, আর আপন মানুষ ভুল করলে মাফ করে দিতে হয়, এটা আমার বাবা সর্বদা বলতো। হিয়া ইলহামের কথা শুনে অনেক খুশি হলো। সে মনে মনে বলল, ইলহাম এখন বড় হয়ে গেছে। টেবিলে নাস্তা দিয়েছি, আপনারা আসুন। রাহিলা খাতুন চোখের পানি মুছে বললেন, তোমাদের মন অনেক বড়। আমার ছেলের অনেক ভাগ্য যে তোমাদের মতো একটা পরিবার পেয়েছে। হিয়া মুচকি হেসে বলল, এখন এসব ভুলে যান। আমার অনেক ক্ষুধা লেগেছে, নাস্তা করাটা জরুরি। এই সময়ে ক্ষুধা নিয়ে থাকতে নেই, চলো খেয়ে নাও। অতঃপর তারা সবাই একসাথে নাস্তা করে নিল। হেমন্তী ফারুকের জন্য নাস্তা প্লেটে করে রেখে দিল। তানভীর বলল, এখন তাহলে আমি আসি। আপু ভালো থেকো, আবার দেখা হবে। কালকে আমরা কিছু কাজে গ্রামে যাচ্ছি, তোমরা যেতে চাইলে আসতে পারো। তানভীর মন খারাপ করে বলল, না ভাইয়া, আসলে অফিসের কাজটা অনেক বেশি, না হলে অবশ্যই আপনাদের সাথে জয়েন করতাম। কোনো সমস্যা নেই। তানভীরটা বিদায় নিয়ে চলে গেল। হেমন্তী রান্নাঘরে চলে গেল রাতের খাবার তৈরি করতে। ইলহাম রান্নাঘরে উকি দিয়ে দেখল হেমন্তী কাজে ব্যস্ত। সে ধীর পায়ে রান্নাঘরে গিয়ে হেমন্তীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এত কাজ করে কি হবে, স্বামী যে একা একা বিরহে ভুগছে। হেমন্তী কনুই দিয়ে ইলহামের পেটে গোতা দিয়ে বলল, আর খাবার না রান্না করলে ক্ষুধার বিরহে ভুগবেন। ইলহাম হেমন্তীকে ছেড়ে দিয়ে বলল, তুমি খাওয়ার কথাই ভাবলে আর আমার কথা ভুলে গেলে। জি, ভাবলাম এখন রুমে গিয়ে চুপচাপ বসুন, আমার কাজে একদম ডিস্টার্ব করবেন না। ইলহাম মুখ ফুলিয়ে রান্নাঘর থেকে বের হয়ে যেতে যেতে বলল, আমি আর কখনো কোনো কথা বলতে আসবো না। হেমন্তী ইলহামের অভিমান মাখা কথা শুনে মুখ টিপে হেসে আবার কাজ শুরু করলো। ফারুক রাত 8টার দিকে বাসায় ফিরে আসলো। হিয়া ফারুককে আজকের সব ঘটনা খুলে বলল। ফারুক সব কথা শুনে হালকা হেসে বলল, ভালোই হয়েছে, সবকিছু মিটমাট হয়ে গেল। ইলহাম তো কালকের জন্য প্রাইভেট বুক করে ফেলেছে। ফারুক শার্ট খুলতে খুলতে বলল, হিয়া, তোমার শরীরের অবস্থা ভালো না, কিন্তু চাচার কথা ভেবে আমরা যাচ্ছি। তোমার কিন্তু নিজের খেয়াল রাখতে হবে। অবশ্যই খেয়াল রাখবো। আমি রুম থেকে বের হব না, আর আমরা তো চলে আসবো।
ফারুক আলতো হেসে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। হেমন্তী সকল কাজ শেষ করে রুমে ঢুকেই দেখতে পেল ইলহাম বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। হেমন্তীর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে ধীর পায়ে হেঁটে ইলহামের শার্টের ভিতর হাত ঢুকিয়ে দিল। ইলহামের পিঠে ঠান্ডা হাত পড়তেই সে চিৎকার করে উঠে বসলো। হেমন্তী হো হো করে হেসে উঠল। তা দেখে ইলহাম নাক ফুলিয়ে বলল, এত ঠান্ডা হাত কেউ পিঠে রাখে? হেমন্তী হাসি বন্ধ করে বলল, আরে আমি তো মনে করেছি আপনি ঘুম, তাই আর কি। এখন আমি তোমাকে নিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে পড়ি? ইলহামের কথাই হেমন্তী ঢোক গিলে বলল, এই না না, আমার ভুল হয়ে গেছে, এই যে কান ধরছি। বলেই হেমন্তী দুই কান ধরে ফেলল। তা দেখে ইলহাম মুঠ নিয়ে বলল, এখন উঠবস করো। হেমন্তী চোখ ছোট ছোট করে বলল, এত বড় শাস্তি এতটুকু ভুলের জন্য? নিষ্ঠুর মানুষ। ইলহাম চোখ বড় বড় করে বলল, তাহলে চলো ঝর্ণার নিচে দাঁড়িয়ে পড়ি। না না, আমি উঠবোস করছি। বলেই সে উঠবোস করতে লাগলো। তা দেখে ইলহাম মুখ টিপে হেসে বলল, থাক, আর করতে হবে না। হেমন্তী কান ছেড়ে বুকে হাত রেখে বলল, যাক বাবা, বাঁচা গেল। ইলহাম বিছানা ছেড়ে উঠে হেমন্তীর কাছে গিয়ে তার কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে বলল, এখন পর্যন্ত তোমার বাঁচার সময় হয়নি। বলেই সে হেমন্তীর ঘাড়ে মুখ গুছল। তখনই হিয়া হেমন্তী বলে ডেকে উঠল। এতে ইলহাম হেমন্তীকে ছেড়ে দিল। তা দেখে হেমন্তী হেসে বলল, আহারে বেচারা কি কষ্ট। বলেই সে রুম থেকে চলে যায়। ইলহাম মনে মনে হিয়াকে অনেকগুলো গালি দিতে থাকে। সকাল 7টায় তারা 4 জন গাড়িতে উঠে বসে। পাক্কা 4 ঘন্টা লাগবে তাদের যেতে। ইলহাম ড্রাইভারকে আগেই সচেতন করে দিয়েছে যাতে সে গাড়ি ধীর গতিতে চালায়, যাতে হিয়ার কোনো প্রবলেম না হয়। ইলহাম মিরর দিয়ে বারবার হেমন্তীকে দেখছে আর মনে মনে বলছে, কি দরকার ছিল টপস পরার? একদম বাচ্চা লাগছে। আমি কি বাচ্চা বউ বিয়ে করেছি? হেমন্তী টপস পরতে চায়নি, কিন্তু হিয়া বলল এত ঘন্টার জার্নি শাড়ি পরে কিভাবে বসে থাকবে। তাই হেমন্তীকে জোর করে টপস পরিয়ে দিল। গ্রামে গিয়ে শাড়ি পরে নিবে। হেমন্তী হিয়ার সাথে বসে আড্ডা দিচ্ছে। ফারুক আর ইলহাম মোবাইল টিপতে ব্যস্ত আছে। হিয়া ফারুককে বলল, মোবাইলে বাচ্চাদের মতো গেম খেলছেন কেন? এতে সময় কাটছে, তোমাদের মেলে আলাপ চালিয়ে যাও। হিয়া ফারুকের হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে বলল, এখন আমাদের মেইলি আলাপ আপনিও শুনবেন। ফারুক অসহায় চোখে হিয়ার দিকে তাকালো। হিয়া মোবাইলটা নিজ ব্যাগে রেখে দিল। সময়ের গতি চলতে লাগলো। গাড়িও সেই সময়ের তালে তালে চলছে। এক পর্যায়ে তারা গ্রামের রাস্তার মোড়ে এসে পড়ল। ইলহাম চারপাশে চোখ বুলিয়ে দেখছে। কত স্মৃতি রয়েছে এই গ্রাম জুড়ে। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। কিন্তু অনেক কিছু বদলেছে। যেমন এই রাস্তাটাই তো আগের থেকে কতটা উন্নত হয়েছে। আগে তো হেঁটে যেতে হতো, বাবা তাকে ঘাড়ে বসিয়ে এই রাস্তা থেকে বাসা পর্যন্ত নিয়ে যেত। ইস, কত সুন্দর ছিল সেই দিনগুলো। ইলহামের চোখের কোণে পানি চলে আসলো। তাই সে দেরি না করে সানগ্লাসটা চোখে পরে নিল। বাসার সামনে আসতেই গাড়িটা থেমে গেল। সবাই গাড়ি থেকে নেমে পড়লো। হিয়া বাড়িটার দিকে চোখ বুলিয়ে দেখলো অনেক পরিবর্তন এসেছে এই বাসায়। হিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে হেমন্তীর হাত ধরে বলল, চলো ভিতরে। ফারুক আর ইলহাম তাদের লাগেজ আর কিছু শপিং ব্যাগ বের করতে লাগলো। সবার জন্যই তারা কিছু উপহার নিয়ে এসেছে। হিয়া আর হেমন্তী বাসার ভিতরে ঢুকতেই একজন যুবক এগিয়ে আসলো। হিয়া তাকে চিনতে পেরে হালকা হাসলো। তার দিকে তাকিয়ে সেই যুবকটি হিয়া আর হেমন্তীর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, হিয়া আপু, কেমন আছো? ভালো আছি ইশরাক। বাসার সবাই কোথায়? মা রান্না করে, জান্নাত কলেজে গেছে। জান্নাত কলেজে পড়ে এখন? আপু, সবাই বড় হয়ে গেছে। হিয়া হাসলো। ইশরাক হেমন্তীর দিকে তাকিয়ে বলল, উনি কে আপু? উনি তোমার ভাবি, ইলহাম ভাইয়ের বউ। ইশরাক হেমন্তীর দিকে তাকিয়ে বলল, কেমন আছেন ভাবি? আসলে শুনেছিলাম যে ইলহাম ভাই বিয়ে করেছেন, কিন্তু কখনো আপনাকে দেখিনি। সমস্যা নেই, বুঝতে পেরেছি। ততক্ষণে ইলহাম আর ফারুকও চলে আসলো। তাদের দেখে ইশরাক এগিয়ে গেল। ইলহামের চাচি রান্নাঘর থেকে বের হয়ে
তাদের দেখে তাড়াহুড়ো করে তাদের কাছে এসে বললেন, তোমরা এসে পড়েছ? এই ইশরাক, যাও রান্না করে শরবত করে রেখেছি, নিয়ে আসো। ইলহামের চাচি হিয়াকে জড়িয়ে ধরে বলল, এতদিন পর তোকে সামনাসামনি দেখলাম। তারপর হেমন্তীর দিকে তাকিয়ে বলল, এটা কি আমার ইলহামের বউ? হিয়া মাথা দুলায়। ইলহামের চাচি হেমন্তীর দিকে তাকাতেই হেমন্তী সালাম দেয়। ইলহামের চাচি বলল, অনেক সুন্দর। ওকে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে আসো। ইলহামের চাচি তাদের ভিতরে নিয়ে এসে চেয়ারে বসতে দিল। ইলহামের এসব সহ্য হচ্ছে না, তবুও সে কোনো সিন ক্রিয়েট করতে চায় না বলে চুপ আছে। ইলহাম চারপাশে চোখ বুলিয়ে সেই ঘরটি খোঁজার চেষ্টা করলো। সেই ঘরটির দেখা না পেয়ে জিজ্ঞেস করলো, ওই জায়গায় তো একটা ঘর ছিল, সেটা কোথায়? ইলহামের চাচি মাথা নিচু করে বললেন, সেটা তো কবেই ভেঙে ফেলা হয়েছে। ইলহাম আর কিছুই বলল না, চুপ করে বসে রইল। হিয়া বলল, এইসব কথা ছাড়ো, চাচার অবস্থা কেমন? আছে কোনো রকম। আসো তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। সবাই একেবারে শাওয়ারে নিয়ে খাবার ঘরে বসে পড়ল। হেমন্তী এবার শাড়ি পরেছে, তা দেখে ইলহামের চাচি বললেন, আমাকে তো শাড়ি তো অনেক মানায়। আসলে আমি শাড়িই পরি, আজ গাড়ি দিয়ে আসবো বলে টপস পরেছি। কোনো সমস্যা নেই, এখন এসব পরাই যাই। হেমন্তী মুচকি হেসে খাবারে মনোযোগ দিল। আরে খান ভাইয়া, গ্রামে এসে যদি খাবারে ঠিক মতো না খান, সেই গ্রামে এসে লাভ কি? ফারুক ইলহামের দিকে তাকাতেই ইলহাম একটা দুষ্টু হাসি দিল। খাওয়া শেষ হতেই সবাই হাত ধুয়ে বাড়ির উঠোনে বসে পড়ল। গ্রামের দৃশ্য দেখতে ভালোই লাগছে হেমন্তীর। হঠাৎ একটা মেয়ে বাসার ভিতর প্রবেশ করলো। হিয়া তাকে দেখে বলল, কিরে কেমন আছিস? জান্নাত হিয়াকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, আপু কেমন আছো? এই তো ভালো। জান্নাত হেমন্তীকে দেখে বলল, এই কি আমার ভাবি? হ্যাঁ, পছন্দ হয়েছে। জান্নাত হিয়াকে ছেড়ে দিয়ে হেমন্তীকে জড়িয়ে ধরে বলল, অনেক পছন্দ হয়েছে। হেমন্তী জান্নাতকে দেখে বুঝলো মেয়েটা অনেক বাচ্চা স্বভাবের। ইলহামের চাচি এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমাদের চাচা তোমাদের ডাকছে। ইলহাম তার কথা শুনে হিয়ার দিকে তাকিয়ে বলল, তুই যা দেখা করে আয়। হিয়া ইলহামের কাছে গিয়ে বলল, এতটা ভালো না ইলহাম, এই পর্যন্ত এসে পড়েছিস তো একটা দরজা ঠেলে ভিতরে যেতে কি সমস্যা? ইলহাম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, চল ভিতরে। হিয়া মুচকি হেসে ইলহামের হাত ধরে সেই রুমের দিকে পা বাড়ালো। বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে ইলহামের চাচা ইব্রাহিম মিয়া। এই গ্রামের সকলেই তাকে এই নামে চিনে। মানুষটির অবস্থা শোচনীয়। ইলহাম এই মানুষটির দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে। মানুষটির কত তেজ ছিল। যখন গ্রামে সে বের হতো তখন এই গ্রামের প্রতিটি মানুষ তার ভয়ে কোনো কথা বলতো না, অথচ আজ এই ব্যক্তিটি এভাবে বিছানায় পড়ে আছে। ভেবেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইলহাম একটা চেয়ারে বসে পড়ল। হিয়া ইব্রাহিম মিয়ার মাথার কাছে বসে বলল, চাচা কেমন আছেন? ইব্রাহিম মিয়া হিয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন, ভালো নেই মা, তোমার বাবা জামাকে নিতে এসেছে। তার কথা শুনে ইলহামের চাচি হু হু করে কেঁদে উঠল। হিয়া চাচার মাথায় হাত বুলিয়ে বলল, এসব কথা বললে চাচি কষ্ট পায়। ইব্রাহিম মিয়া ছলো ছলো নয়নে বললেন, ইলহাম আসেনি? হিয়া মুচকি হেসে বলল, ওই যে চেয়ারে বসে আছে। ইব্রাহিম মিয়ার চোখের দৃষ্টি কমে গেছে, তাই সে ইলহামকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছে না। হিয়া ব্যাপারটা বুঝতে পেরে বলল, ইলহাম কাছে আয়, চাচা তোকে দেখবে। ইলহাম বিরক্তিকর নিঃশ্বাস ছেড়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বিছানার কাছে এসে দাঁড়াতেই ইব্রাহিম মিয়া তাকে দেখতে পেল। ইলহামকে দেখে তার এক হাত বাড়িয়ে দিল। ইলহাম একবার হিয়ার দিকে তাকালো। হিয়া চোখের ইশারায় বোঝালো হাতটা ধরতে। ইলহাম ইচ্ছে না থাকা সত্ত্বেও সেই হাতটা ধরে বিছানায় বসে পড়ল। ইব্রাহিম মিয়া বললেন, শুনেছি তুমি বিবাহ করেছ, তা তোমার বউ কোথায়? বাহিরে আছে। ইব্রাহিম মিয়া নিজ স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, নিয়ে আসো আমাদের বাড়ির বড় বউকে। ইলহামের চাচি দেরি না করে হেমন্তীকে ডাকতে চলে যায়। ইব্রাহিম মিয়া ইলহামের দিকে তাকিয়ে বলল, আমার উপর তোমার রাগটা কিন্তু জায়েজ। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। নিজ ভাইকে গ্রাম থেকে বের করে দিয়েছি। ইলহাম অন্যদিকে মুখ করে আছে। আবারও সেই তিক্ততায় ভরা স্মৃতিগুলো মনে পড়ছে। হিয়ার চোখেও জল। ইব্রাহিম মিয়া বললেন, আমার সময় শেষ হয়ে আসছে,
যে কোনো সময় হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি। নিজ ভাইয়ের কাছে তো মাফ চাইতে পারিনি, কিন্তু তোমাদের কাছে হাত জোর করে মাফ চাইছি। ইলহাম চোখ বন্ধ করে আছে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ তার বুকে চাকু দিয়ে আঘাত করছে। বাবা মায়ের মুখটা ভেসে আসছে। হিয়া চোখের পানি ফেলছে, তবুও নিজেকে সামলে বলল, বাবা মা বলেছে ক্ষমা করা মহৎ গুণ, আর আমরা যাতে সেই গুণটা নিয়ে এই ধরনীতে বেঁচে থাকি। আমি কিছুই মনে রাখিনি চাচা, আপনিও ভুলে যান না। ইব্রাহিম মিয়ার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে বালিশে পড়ল। সে উৎসুক দৃষ্টিতে ইলহামের দিকে তাকিয়ে আছে। ইলহাম নিজ হাতে ছাড়িয়ে বলল, আপনি যা করেছেন তা ক্ষমার অযোগ্য, কিন্তু বাবা আপনাকে মাফ করে দিয়েছিল, তাই আমারও কোনো দায়ী নেই। বলে সে এক দণ্ডও রুমে থাকলো না। দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে আসলো। হেমন্তী ঘরে প্রবেশ করতে যাবে। ইলহামকে এভাবে বের হয়ে যেতে দেখে সে একটু ভয় পেল। ইলহামের চাচি হেমন্তীকে নিয়ে ঘরে প্রবেশ করলো। হেমন্তীকে ইব্রাহিম মিয়ার সাথে পরিচয় করিয়ে দিতেই ইব্রাহিম মিয়া বললেন, ইশরাকের মা, সিন্দুকটা খুলে আমার মায়ের নেকলেসটা নিয়ে আসো। ইলহামের চাচি আঁচল থেকে চাবি নিয়ে সিন্দুকে খুলে একটা নেকলেসের বক্স বের করে হেমন্তীর পাশে দাঁড়ালো। ইব্রাহিম মিয়া বললেন, বড় বৌমার হাতে দাও। ইলহামের চাচি হেমন্তীর হাতে সেটা দিতেই হেমন্তী বলল, এসবের কোনো দরকার ছিল না, আমি এটা নিতে পারবো না। বড় বৌমা, এটা তোমার হক। বাড়ির বড় বউকে এই নেকলেসটা দেওয়া এই বাড়ির নিয়ম। হেমন্তী হিয়ার দিকে তাকালো। হিয়া সম্মতি পোষণ করলো। হেমন্তী আর কিছুই বলল না। ইলহাম পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। কিছু বিষাক্ত স্মৃতি ভুলতে সে কিছু মধুর স্মৃতি মনে করার চেষ্টা করছে। কত দুষ্টুমি করেছে এই পানিতে নেমে। বাবা কত সুন্দর আগলে রাখতো তাকে। মায়ের কত বকুনি যে সে খেয়েছে তার হিসেব নেই। এসব ভাবতেই ইলহাম চোখ দুটো বন্ধ করে আশেপাশের পরিবেশের ঘ্রাণটা নিতে থাকলো। কিছুক্ষণ সেভাবে থেকে চোখ খুলে নিজের পাশে হিয়াকে আবিষ্কার করলো। হাসি হাসি মুখ করে মেয়েটা দাঁড়িয়ে আছে। ইলহাম বুঝতে পারে না এই মেয়েটির মন এত উদার কেন। যে তাকে সবচেয়ে বেশি আঘাত করবে তাকেও আগলে রেখে বাঁচতে শেখে। কি আজব মেয়েটা, এতটা ভালো কি করে হতে পারে একটা মানুষ। ইলহামের নিস্তব্ধতা দেখে হিয়া বলল, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি, ভিতরে চল, ভালোই ঠান্ডা পড়েছে। চাচি গরম গরম ভাপা পিঠা বানিয়েছে। তুই এখানে আসলি কেন? কত পিচ্ছিল এই জায়গাটা। এই জায়গাটায় কত স্মৃতি জড়িয়ে আছে, তাই না? কত সুন্দর ছিল সেই সময়গুলো। এখনো সময়গুলো অনেক সুন্দর ইলহাম, শুধু উপভোগ করতে হবে। ইলহাম হেসে বলল। তারা দুজনেই উঠানের দিকে হাঁটতে লাগলো। ইলহামের নাকে পিঠার সুমিষ্ট ঘ্রাণ আসতে লাগলো। হেমন্তী ইলহাম সহ সবাই পাটি বিছিয়ে বসে পড়েছে। সবাই আড্ডা আর পিঠা খেতে ব্যস্ত। হেমন্তী পিঠাগুলো খেয়ে অনেক মজা পেয়েছে। সে তো ভেবেছে পিঠার সব রেসিপি চাচির কাছ থেকে নিয়ে যাবে, যাতে ঢাকা গিয়ে এইসব ট্রাই করতে পারে। ইলহাম বলল, আমরা কালকে সকালে রওনা দিব। সে কি ভাইয়া, আজই তো আসলে। না, আর থাকা যাবে না, আমার অফিস আছে, যেতেই হবে। তোমরা আর কয়েকদিন থেকে গেলে অনেক খুশি হতাম। আমরা আবার আসার চেষ্টা করব। জান্নাতার কথা বাড়ালো না এই ব্যাপারে। তারা সবাই অন্য বিষয় নিয়ে কথা বলতে শুরু করলো। রাত পহিয়ে সকালের আবির্ভাব ঘটল। হেমন্তী আড়ামোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে পড়ল। ঘরের জানালাটা খুলে দিতেই কুয়াশা দেখতে পেল। ঠান্ডা বাতাস তার শরীরকে নাড়িয়ে দিল। দ্রুত সে নিজ শালটা গায়ে জড়িয়ে নিয়ে হাতে ব্রাশ নিয়ে বের হতে নিবে, আর একবার পিছন ফিরে ঘুমন্ত ইলহামকে দেখে মুচকি হেসে বাহিরের কলপারে চলে গেল। হাত মুখ ধুতেই ইলহামের চাচি এসে হাজির। তার হাতে চায়ের কাপ। হেমন্তী তার হাত থেকে চায়ের কাপ নিয়ে তাতে চুমুক দিল। ইলহামের চাচি মুচকি হেসে আবার রান্নাঘরে চলে গেল। হেমন্তী সকালটাকে উপভোগ করতে লাগলো। দুপুর 12টায় তারা সব গুছিয়ে গাড়িতে উঠে বসেছে। ইলহামের চাচি ইসরাক আর জান্নাত তাদের বিদায় জানাতেই বাসার বাহিরে এসে দাঁড়িয়েছে। হেমন্তী জান্নাতের হাত ধরে বলল, তুমি অবশ্যই আমাদের বাসায় যাবে। হ্যাঁ, যাবো ভাবি। তারা রওনা হলো বাসার উদ্দেশ্যে। হেমন্তী গাড়ির সিটে হেলান দিয়ে রইল। ফারুকের কাঁধে মাথা রেখে আছে হিয়া। অনেক খারাপ লাগছে শরীরটা। হেমন্তী ভাবছে আবারও সেই কোলাহলপূর্ণ শহরে ফিরে যেতে হবে।
যেখানে নানান ব্যস্ততা রয়েছে। ঠিক 4টায় তারা ঢাকায় পৌঁছলো। ফারুক আর হিয়া নিজ বাসায় ফিরে গেল। হেমন্তী অনেক বলেছে তাদের থেকে যেতে, কিন্তু হিয়া রাজি হয়নি। হেমন্তী বাসায় এসে পুরো ঘর পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ করেই শরীরটা খারাপ লাগছে। ইলহামও বাহিরে গিয়েছে। হেমন্তী চোখ বন্ধ করে নিল। তার দু চোখে রাজ্যের ঘুম নেমে আসলো। ইলহাম চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করলো। দরজা বন্ধ করে সে রুমে এসে দেখতে পেল হেমন্তী ঘুম। ইলহাম তাকে না জাগিয়ে নিজে ফ্রেশ হয়ে নিল। দুপুরের খাবার বাহির থেকে করে এসেছে, তাই কোনো চিন্তা নেই। ইলহাম হেমন্তীর পাশে শুয়ে তাকে নিচু বাহুডোরে আবদ্ধ করে নিল। হেমন্তী পরম আবেশে ইলহামের বুকে ঘুমিয়ে রইল। দিন কাটতে লাগলো নদীর স্রোতের মতো। ইলহাম আর হেমন্তীর ভালোবাসাটাও আরো গভীর হতে লাগলো। তাদের এই খুনসুটি ভরা সংসারে অনেক সুখ রয়েছে। তারা নিজ পরিবারকে নিয়ে অনেক সুখেই আছে। কিন্তু আজকের দিনটা তাদের অনেক টেনশনে ফেলে দিয়েছে। ফারুক হাসপাতালের করিডোরে পায়চারি করছে, কারণ হিয়ার ডেলিভারি হবে। তাকে কিছুক্ষণ আগেই ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। সিজার ছাড়া উপায় নেই। রক্ত দিতে গিয়েছে ইলহাম। রক্তের প্রয়োজন পড়তে পারে, তাই আগে থেকেই সব ব্যবস্থা করে রাখছে তারা। হেমন্তী একপাশে দাঁড়িয়ে আছে। মনের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। সে শুধু দোয়া করছে বাবু আর হিয়া যাতে সুস্থ থাকে। কেয়া, তানভীর, ইমরান খান, ইরিনা বেগম চলে এসেছেন হাসপাতালে। রেহেনা বেগম বারবার ছেলের কাছে গিয়ে বলছে কোনো টেনশন না করতে, সব ঠিক হয়ে যাবে। তবুও ফারুকের পা থামছে না। সে বারবার ওটির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। মনটা আনচান করছে হিয়ার জন্য। কত কষ্ট সহ্য করেছে মেয়েটা। এই বাবুটা যাতে সহি সালামত এই পৃথিবীর আলো দেখতে পাই, তাই। ইলহাম হেমন্তীর পাশে এসে বসে পড়ল। হেমন্তী ইলহামের দিকে তাকাতেই ইলহাম বলল, সব ঠিক হবে, আর হিয়ার কিচ্ছুটি হবে না। হেমন্তী কিছু বলতে যাবে, তার আগেই তার বমি বমি ভাব চলে আসলো। সে মুখ চেপে ওয়াশরুমের দিকে ছুটল। তা দেখে ইলহাম তার পিছু ছুটবে। ইরিনা বেগম তাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি এখানে বসো, আমি দেখছি। ইলহাম আর এগিয়ে গেল না। ইরিনা বেগম ওয়াশরুমে গিয়ে দেখলো হেমন্তীর চোখে মুখে পানি দিচ্ছে। ইরিনা বেগম হেমন্তীর মাথায় হাত বুলিয়ে বললেন, এখন কেমন লাগছে? বেশি একটা ভালো না, কিছুদিন যাবত এরকমই হচ্ছে। ইরিনা বেগম হেমন্তীকে নিয়ে সোজা চলে যায় ডাক্তারের কাছে। সকল কিছু খুলে বলতেই ডাক্তার তাকে টেস্ট করাতে দেয়। সব রিপোর্ট কালকে আমি নিয়ে যাব। হেমন্তী মাথা দোলালো। ওরা ইলহামদের কাছে চলে আসলো। হেমন্তীকে দেখে ইলহাম বলল, তোমার কি হয়েছিল? পাশ থেকে ইরিনা বেগম বললেন, কালকে সব জেনে যাবে, এখন বাবুকে দেখতে হবে। ছেলে হয়েছে, এখনই ডাক্তার নিয়ে আসবে, আর আপু একদম ঠিক আছে। কিছুক্ষণ পর সাদা টাওয়েল লেপটিয়ে ডাক্তার বাবুকে নিয়ে আসলো। ফারুকের কোলে দিতেই ফারুকের চোখ বেয়ে পানি পড়ল। ফারুক আলতো হাসলো। ডাক্তার চলে গেল। ফারুকের কোল থেকে বাবু নিয়ে নিল রেহিনা বেগম। সবাই বাবুকে দেখছে। ইলহাম দূর থেকে বাবুকে দেখছে। তা দেখে হেমন্তী বলল, কেন দাঁড়িয়ে আছেন? আসুন, বাবুকে কোলে নিন। বাবু অনেক ছোট, নিতে পারবো না। আমি ধরে রাখবো, আসুন। হেমন্তী ইলহামের কোলে বাবুকে দিয়ে দিল। ইলহাম বাবুকে দেখতে লাগলো। ছোট ছোট হাত পাতার, নরম নরম গাল, যেন একটা ছোট্ট পুতুল। সকালে হিয়াকে কেবিনে দেওয়া হলো। হিয়ার জ্ঞান ফিরেছে। সবাই তাকে ঘিরে দাঁড়িয়েছে। বাবু হিয়ার পাশে রাখা আছে। হিয়া বাবুকে দেখছে। তার এত মাসের কষ্ট আজ সফল হয়েছে। বাবুর কপালে চুমু দিতেই কেয়া বলল, বাবুর নাম কি রাখবে? হিয়া ফারুকের দিকে তাকিয়ে বলল, আপনি বলে দিন আমাদের রাজকুমারের নাম। ফারদিন আরাফাত। হিয়া খুশি হয়ে বলল, বেশ সুন্দর নাম। হেমন্তী এত খুশির মধ্যেও অনেক টেনশনে আছে। ইরিনা বেগম রিপোর্ট আনতে গিয়েছে। রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে তার মনটাই ভেঙে যাবে। তখনই ইরিনা বেগম রুমে প্রবেশ করলো। হেমন্তী এগিয়ে গেল তার দিকে। ইরিনা বেগম হালকা হেসে বললেন, আরো একটা সুখবর রয়েছে যে। কি সুখবর মা? ইলহাম ভ্রু কুঁচকে ইরিনা বেগমের দিকে তাকালো। ইরিনা বেগম বললেন, হেমন্তী মা হতে চলেছে। সবাই অবাক নয়নে হেমন্তীর দিকে তাকিয়ে আছে।
হেমন্তী লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। হিয়া বলল, আমি অনেক খুশি হয়েছি হেমন্তী, ধন্যবাদ এত বড় একটা সুখবর দেওয়ার জন্য। খালা হচ্ছে, আমার তো প্রমোশন হয়ে গেল। ইলহাম এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। হেমন্তী তার দিকে আড় চোখে তাকালো। ফারুক ইলহামের কাঁধে হাত রেখে বলল, হেমন্তের কাছে যাও, তোমার জন্য অপেক্ষা করছে সে। ইলহাম এক পা দুপা করে হেমন্তীর দিকে এগিয়ে গেল। হেমন্তীর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি যা শুনেছি তা কি সত্যি? হেমন্তী মাথা দোলায়। ইলহাম হেমন্তীর হাত ধরে তাকে কেবিন থেকে বের করে নিয়ে এলো। খালি একটা জায়গায় নিয়ে গিয়ে সে আষ্টে পৃষ্ঠে হেমন্তীকে জড়িয়ে ধরে বলল, আমি বাবা হব হেমন্তী, তোমাকে অনেক ধন্যবাদ। হেমন্তী ইলহামের পিঠে হাত রেখে বলল, আমাদের পরিবার যে সম্পূর্ণ হতে চলেছে। ইলহাম হেমন্তীকে ছেড়ে দিয়ে তার কপালে ওষ্ঠ যুগল ছুঁইয়ে দিয়ে বলল, আমাদের জীবনে আবারও প্রেমের শুরু হলো। হেমন্তী কিছু না বলে ইলহামকে জড়িয়ে ধরল। তাদের দুজনের চোখেই পানি। এই পানি যে ভালোবাসার জয়ের কারণে এসেছে। তাদের এই সংসারটা যাতে অটুট থাকে এই দোয়া রইল। তাদের এই ছোট্ট প্রাণটা যাতে তাদের জীবনে খুশির জোয়ার নিয়ে আসে। পাশাপাশি ভালো থাকুক হিয়া, ফারুক আর তাদের নবজাতক রাজকুমার। কেয়া আর তানভীরের জীবনেও যাতে ভালোবাসার কমতি না থাকে। প্রতিটি মানুষ বেঁচে থাকুক এই ধরনীতে নিজ ভালোবাসার মানুষের হাতটি আঁকড়ে ধরে। সবাই ভালো থাকুন।